ওকে, গুড ইভিনিং সবাইকে। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো আমরা পড়ছিলাম হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, সেটা নিয়ে, তাই না? আর গতকাল তোমাদের একটা টেস্ট নেওয়ার কথা ছিল অ্যাডভান্স রিডিং রাইটিং এর, সেটা আসলে বিশেষ কারণবশত নিতে পারিনি। তো আজকে আমি প্রশ্নটা শেয়ার করেছি। যদিও ক্লাসের পরে বলেছিলাম, আসলে আমার খেয়াল ছিল না যে ক্লাসটা 7টার সময় নেওয়া হবে না 8টার সময় নেওয়া হবে। পরে দেখলাম যে 8টার সময় বলা আছে, ওই জন্য কোশ্চেনটা শেয়ার করে দিয়েছি। যারা আগে দিয়েছো দিয়েছো, যারা পরে দেবার তারা ক্লাসের পরে দিয়ে দিও, ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা। তো আহ, মোটামুটি আমাদের একটু মিউট রাখো, কারণ মানে সাউন্ড হচ্ছে এদিক ওদিক থেকে। তো এখন তোমাদের এদিকে 1 থেকে 17 পর্যন্ত পার্ট বি এর যে রিডিং 2 এর প্যাসেজগুলো পড়ার কথা ছিল। তো আশা করি তোমরা পড়েছো। 17 তারিখ পর্যন্ত ডেটটা দেওয়া ছিল যে 1 থেকে 17 পর্যন্ত প্যাসেজগুলো তোমরা পড়ে ফেলবা, তাই না? এটা তোমাদের দেওয়া ছিল। তো বাকি আরও 1 সপ্তাহ আগাই দিই। আরও 1 সপ্তাহ আগাই দিয়ে হচ্ছে 24 ডিসেম্বর পর্যন্ত আরও 7টা যদি আমি অ্যাড করে দিই, মোটামুটি 10টা অ্যাড করে দিই, তাহলে কত হবে? 27 পর্যন্ত নাকি? আছে কয়টা প্যাসেজ জানো টোটাল তোমাদের এখানে? 31টা। 31টা। তাহলে থাকলো হচ্ছে এখনো 14টা। তাহলে 7টা যোগ করলে হচ্ছে 24। আচ্ছা, দুইটা অংশে ভাগ করে দিই। আচ্ছা, 24। 1 থেকে 24 পর্যন্ত করে ফেলবা, 24 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা। আর আমরা হিস্ট্রি পড়ছিলাম, ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে কথা বলেছি নাকি? ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছি, তাই না আমরা? হুম। জি স্যার। আচ্ছা। তো আমরা দেখি তাহলে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু পড়া হয়েছে তারপর থেকে আমরা একটু পড়ে ফেলি। ওল্ড ইংলিশ পিরিয়ড। আচ্ছা, আমরা কতদূর পড়েছিলাম মনে আছে? স্যার এলিজিয়াক পোয়েট্রির আগে পর্যন্ত। আচ্ছা, শীটটা তোমরা একটু রিডিং দিয়েছো তো, আমি তো বাদ 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 দিয়ে পড়ছিলাম। অনেক তথ্য যেগুলো আগে পড়া হয়েছে, কিছু তথ্য নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, তা নতুনগুলো আমি পড়াই দিচ্ছি, বাকিগুলো তোমাদের একটু পড়তে বলেছি। তো এগুলো একটু দেখতেছো তো? হুম। জি স্যার। হ্যাঁ, জি ভালো করে স্যার। পড়ে ফেলবা। রাজার নাম মনে রাখা বা তারিখ সাল মনে রাখা এত টেনশন না নিয়ে জাস্ট রিডিং দিয়ে দিবা, তার একটা যে ধারণা তৈরি হবে ওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যার, ওই যে ক্লাসের আগেই না, মানে সব কমপ্লিট করতে পারতেছি না আর কি, মানে একটু টাইম লাগতেছে সবকিছু গোছায় পড়তে পড়তে, মানে সব মিনিং বের করে করে লিখে টাইম তো লিখে স্যার। লাগবেই গো, প্রচুর পড়াশোনা করতে হবে এখন। জি স্যার। আমার সময় অনুসারে তোমাকে সময় বেশি দিয়ে পড়তে হবে, তোমার সময় ঠিক রেখে আমার সময় বাড়িয়ে লাভ হবে না। তাহলে তুমি ওদিকে জি ধরতে পারবে স্যার। না শেষে, ঠিক আছে তো? হ্যাঁ। জি স্যার। বরং তোমাকে বেশি সময় দিয়ে পড়তে হবে। এখন যে কোনোভাবেই হোক, সেটা ঘুম কমিয়ে হোক, সেটা মানে অন্যান্য জায়গায় সময় ব্যয় করা কমিয়ে দিয়ে হোক, যে কোনো হোক, এইটা মেনটেন করতে হবে। তা না হলে আমাদের তো অনেক পড়া, তাই না? বোঝো। জি স্যার। কারণ জি অলরেডি স্যার। আমাদের কত, তৃতীয় মাস শেষের দিকে, তাই না? তৃতীয় মাস আগামী ক্লাসে শেষ হবে, চতুর্থ মাস শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের কিন্তু প্রচুর চাপ নিতে হবে। আমরা এই জন্য, অতএব আমি সময় বাড়াবো এমনটা ভাবা যাবে যাবে না, বরং তোমাদেরকে সময় বাড়াতে হবে। সেটা যে কোনো মূল, সে খাইতে গিয়ে পড়তে গিয়ে হোক, ঘুমানোর আগে হোক, ঘুমাতে গিয়ে হোক, মানে যে কোনোভাবে হোক, তোমাকে সময় বাড়িয়ে তোমাকে আগা মানে কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে হ্যাঁ। পারছি। কারণ আমার এটা মোটামুটি 9 মাস থেকে 9.5 মাস টাইম লাগে। এর ভিতরে আমাকে শেষ করতে হয়, প্রতি বছরই এটা করতে হয়, যাতে তোমরা আরও অন্তত 2-2.5 মাস একটু হাতে সময় পাও রিভিশন করার জন্য। কিন্তু যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আবার একটু চাপাচ্ছে, টাইম কম দিচ্ছে, দেখা যাচ্ছে রিভিশন করার টাইম শেষে থাকবে কিনা, এটাই এখন সন্দেহ লাগতেছে। বুঝতে পেরেছো? হুম। জি স্যার। হ্যাঁ, এই জন্য আমাকে বলে লাভ নাই যে স্যার ওদিকে সময় বাড়িয়ে দেন, বরং তোমরা সময়টা নিজের দায়িত্বে বাড়িয়ে নিয়ে কমপ্লিট করবা। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। আমরা এপিক পোয়েট্রি, আমরা মেনলি ছিলাম হচ্ছে লিটারি হিস্ট্রির মধ্যে, তাই না? যেখানে কি কি ধরনের সাহিত্যকর্ম আছে সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, একটু আসছি আমি।
দেখো প্রথমে হচ্ছে কি আমরা সাহিত্যকর্মের মধ্যে যেগুলো পেয়েছিলাম তার ল্যাঙ্গুয়েজ স্টাইলটা কেমন বা এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছিলাম, তাই না? এলিজিয়াক পোয়েট্রি আমরা এখান থেকে শুরু করব। আজ তাহলে আমরা যেটা পড়েছিলাম যে এপিক পোয়েট্রি এটা হচ্ছে কি শুরুর দিকের, তাই না? শুরুর দিকের এক ধরনের পয়েম, এবং সেখানে হিরোইক যে ডিডগুলো আছে, হিরোইজম যেগুলো আছে, সেগুলো নিয়ে মোটামুটি হিরোর প্রশংসা করে লেখা হতো। এবং এখানে একটা এপিকের নাম বলা হয়েছে, নামটা কি বলো? বিয়ল। হ্যাঁ, বিওলফ, তাই তো? হ্যাঁ, বিওলফ। তার রাইটারের নাম কি? রাইটারের তো নাম দেওয়া নাই স্যার। হ্যাঁ, রাইটারের স্যার নাম, স্যার রাইটারের নাম রাইটারের দেওয়া নাম নেই, পাওয়া যায়নি। পাওয়া যায়নি। হ্যাঁ, এটা বুঝতে হবে যে রাইটারের নাম জানা যায়নি, আননন রাইটার এটা। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে কি হিরোইক ট্রেডিশন এবং এপিক পোয়েট্রি, এটা ছিল একদম প্রথম দিকের সাহিত্যকর্ম। এছাড়াও আছে কি এলিজিয়াক পোয়েট্রি, এবং যেখানে আলোচনা করা হয়েছে থিম অফ এক্সাইল, বিশেষ করে হিরোদের। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে রাজ্য দখল করে নেওয়া হলো না, আমরা পড়লাম যে এক এক রাজ্য, এক এক রাজ্য, মানে শক্তিশালী রাজাগুলো দুর্বল রাজ্যের, তাই তো, যে রাজাদের, তাই তো, মানে হত্যা করে হোক বা তাদের বন্দি করে হোক, কি করে নিচ্ছে তারা, রাজ্য দখল করে নিচ্ছে, দিয়ে নিজেদের অধীনে নিয়ে নিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে অনেক সময় কোনো লিডারকে হোক বা রাজাকে হোক দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, এক্সাইল করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও বা হত্যা করা হচ্ছে। আর আমরা জানি এলিজি কি ধরনের কবিতা জানো? এলিজি কি ধরনের কবিতা? সুকাতা। হ্যাঁ, শোকর রোগ। কবিতা, তাই তো, কারণ মৃত্যুতে, তাই তো, আমরা তাকে স্মরণ করে বিশেষ করে কবিতা যেগুলো লেখা হয়ে থাকে, এই জাতীয় কবিতাও কিন্তু সেই ওল্ড ইংলিশ রাইটিং থেকে এসেছে। তাই বলতে থাকবে অ্যালংসাইড হিরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রির পাশাপাশি ওল্ড ইংলিশ লিটারেচার কন্টেইনস আ পাওয়ারফুল এলিজিয়াক ট্রেডিশন। এলিজিয়াক পোয়েমস এক্সপ্রেস সরো, লস, লনলিনেস, মেডিটেশন অন দ্য প্যাসেজ অফ টাইম, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দিস পোয়েমস অফেন ফিচার আ সলিটারি স্পিকার হু হ্যাজ বিন সেপারেটেড ফ্রম সোসাইটি অর ফোর্সড ইনটু এক্সাইল। এই যেখানে দেখানো হচ্ছে না, যেখানে একজন স্পিকারকে বোঝানো হয়েছে যাকে হয়তো দেশ থেকে বা সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, আ কন্ডিশন রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিসফরচুন ইন অ্যাংলো সেকশন কালচার। আর এটাকেই অ্যাংলো সেকশন কালচার একটা বড় ধরনের মিসফরচুন ধরা হয়, যে যাকে সমাজ থেকে বা দেশ থেকে বিতাড়িত করা হয়। পোয়েম সাস অ্যাজ দ্য ওয়ান্ডারার, এই পোয়েমগুলো খেয়াল রাখবা, দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোতে কি করা হয়েছে, এক্সপ্লোর দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস অফ এক্সাইল। দ্য দ্য স্পিকার্স ল্যামেন্ট দ্য লস অফ দেয়ার লর্ড, এই যে দেখো, হ্যাঁ, লর্ড অর কম্প্যানিয়ন্স অর হোমল্যান্ড, যে দেশ থেকে বিতাড়িত হয়, হোমল্যান্ড নিয়ে সে লিখছে। এমফেসাইজ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে ব্রেকডাউন অফ সোশ্যাল বন্ডস দ্যাট ডিফাইন্ড অ্যাংলো সেকশন লাইফ ইন এ সোসাইটি হোয়ার আইডেন্টিটি ওয়াজ রুটেড ইন কিংশিপ অর লয়ালটি, তাই তো, যে এই সমাজে কিন্তু আত্মীয়তার বন্ধন, তারপর হচ্ছে বিশ্বস্ততা, এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, মানে কি সামাজিক কোড এবং কন্ডাক্ট। কিন্তু যদি এর এর ভিতরে যদি কাউকে এক্সাইল করা হয়, তার মানে সেটা হচ্ছে কি কারোর জন্য সমাজ থেকে আইসোলেশন এবং সাফারিং। দিস এলিজিস অলসো রিভিল আ ডিপ ফিলোসফিক্যাল ডাইমেনশন। হ্যাঁ, মানে এই যে এখানে কি অনেক সময় শর্ট নোট লিখতে বলা হয়, যে রাইট আ শর্ট নোট অন অ্যাংলো সেকশন পোয়েট্রি, তখন এই কথাগুলো নিয়ে আসতে হবে। যেখানে এলিজি লেখা হয়েছে, এখানে এপিক পোয়েট্রি লেখা হয়েছে। এপিক পোয়েট্রিতে মেইনলি হিরোইক ডিডগুলোকে তুলে ধরা হয়েছে। এলিজিয়াক পোয়েট্রিতে, হ্যাঁ, এই যে হত্যা, মৃত্যু বা এক্সাইল, এই বিষয়গুলোকে থিমেটিক আইডিয়া হিসেবে দেখানো হয়েছে। এই বিষয়গুলো জানলে পরে দেখা যাচ্ছে আমি শর্ট নোটটা হয়তো বা লিখতে পারবো। এছাড়াও নেক্সট যেটা আসলো সেটা হলো কি ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স এবং রিলিজিয়াস লিটারেচার। এই জায়গাটা তাহলে কি যখনই মানে ক্রিশ্চিয়ানিটি ইংল্যান্ডে প্রবেশ করলো, তখন সাহিত্যের উপরে কি একটা বড় ধরনের প্রভাব আসলো ক্রিশ্চিয়ান মানে ধর্মের, এবং সেখানে দেখা গেল কি প্যাগানিজমের পাশাপাশি ক্রিশ্চিয়ানিটিও চলছে। তাহলে সেই সময়ে দুই ধরনের সাহিত্যকর্ম কিন্তু পাশাপাশি চলেছে। যেমন আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশ যদি ভাবি, এখানে কি আহ, দুই ধরনের সাহিত্যকর্ম আমরা পাই না, দুই ধর্মীয় বিশেষ করে। হুম, বলো। জি স্যার। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ কি স্যার। হিন্দুইজম, যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তাই তো, এদের যদি কবিতা পড়ি তাহলে দেখবো যে ওখানে হিন্দু ধর্ম বা হিন্দু সোসাইটির যে প্রভাব সেটা আছে। আবার যখন কাজী নজরুল থেকে সুর শুরু করে অন্যান্য যে সকল মুসলিম রাইটাররা আছেন, যেমন আমরা যদি দেখি ওই যে লাল সালু, যেটা লাল সালু, তাই না, সৈয়দ ওয়ালিউল্লাহর, ওটা কোন ধর্মভিত্তিক সাহিত্যকর্ম বলো? মুসলমান। মুসলিম ধর্মভিত্তিক। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু ক্রিশ্চিয়ান কোনো রাইটার আমরা পাই না, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ক্রিশ্চিয়ান কিন্তু কোনো রাইটার পাই না। তো সেই হিসাবে ক্রিশ্চিয়ান সাহিত্যকর্ম মানে মানে ধর্ম দ্বারা প্রভাবিত কিন্তু কোনো সাহিত্যকর্ম আমাদের দেশে নেই। কিন্তু ইংরেজি সাহিত্য যখন পড়ছি তখন আবার ওটা ক্রিশ্চিয়ান রিলিজিয়নের প্রভাব কিন্তু এখানে চলে আসছে, তাই না? ঠিক এরকম ধর্ম কিন্তু সাহিত্যকে প্রভাবিত করে।
আমাদের রাজনীতি সাহিত্যকে প্রভাবিত করে। যেমন আমরা যদি এখন দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি ভাবি, কিছুদিন আগেই আমাদের সাহিত্যকর্মে কি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ বা এই জাতীয় কিন্তু একটা প্রভাব ছিল, ছিল কিনা বলো? হুম। অধিকাংশ জি স্যার। সাহিত্যকর্ম রচিত হয়েছে বঙ্গবন্ধুর প্রশংসা করে। প্রচুর পরিমাণে লেখক কিন্তু মানে রচনা করেছে। এখন আবার কিন্তু ওই জিনিসটা আবার আন্ডারলাইং এ চলে গেছে, বা ওই বইগুলোকে এখন বাজেয়াপ্ত করা হচ্ছে বা বাতিল করা হচ্ছে। এখন নতুন আঙ্গিকে আবার লেখা হবে, আবার নতুন করে রাজনীতি হবে, নতুন শেপে আবার সাহিত্যকর্ম রচনা হবে। এইভাবে মোটামুটি সাহিত্যকে কিন্তু প্রভাবিত করে ধর্ম, রাজনীতি, এই যে জিনিসগুলো। তাই সেটা এখানে বলছে, দেখো, দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড ওল্ড ইংলিশ লিটারেচার, হ্যাঁ, শেপিং ইটস থিমস অর সিম্বলস অর মোরাল আউটলুক। ম্যানি সার্ভাইভিং টেক্সট ওয়ার কম্পোজড অ্যান্ড প্রিজার্ভ বাই ক্রিশ্চিয়ান মংস। ওই যে যখন আমরা দেখলাম কি কি জানো, নর্দাম্ব্রিয়ান যে সাহিত্যকর্ম, তাই না, নর্দাম্ব্রিয়া, ওখানে কি কি করা হয়েছিল, নরমানরা এসে কি করলো বলো, সব তো ধ্বংস করে দিল নাকি। তার আগে তাহলে নর্দাম্বিয়া যখন প্রতিষ্ঠিত হলো, নর্দাম্বিয়ান যে মোনাস্টারিগুলো হলো, সেখানে কিন্তু কি ওই ক্রিশ্চিয়ান যে মোনার্ক, মানে যারা ছিল হচ্ছে ক্লার্জিম্যান বা হচ্ছে যারা প্রিস্ট ছিল, তারা কি কি করলো, সাহিত্যকর্ম রচনা শুরু করলো। আর তার আগে প্যাগানিজমের উপর ভিত্তি করে বা হচ্ছে অ্যাংলো স্যাক্সন কালচারের উপর ভিত্তি করে যে সাহিত্যকর্মগুলো ছিল, সেগুলো কিন্তু ক্রিশ্চিয়ান মঙ্কেরা কি করতে থাকলো, সার্ভাইভ করা শুরু করলো, মানে ওগুলো প্রিজার্ভ করতে থাকলো আর কি। হ্যাঁ, তাই বলছে হু অ্যাডপ্টেড ট্রেডিশনাল লিটারি ফর্মস টু এক্সপ্রেস ক্রিশ্চিয়ান টিচিং। আর এই কারণে ওই যে প্যাগানিজমের উপর ভিত্তি করে যখন ক্রিশ্চিয়ান সাহিত্য রচিত হলো, তখন ওই প্যাগানিজমের কিছু কিছু প্রভাব কিন্তু ক্রিশ্চিয়ান সাহিত্য এবং ধর্মের ভিতরে প্রবেশ করে গেল। এমন কিছু কিছু চিন্তা ভাবনা আছে যেগুলো শুধু ক্রিশ্চিয়ান রিলিজিয়নে ছিল না, আগেও ছিল। সেগুলোকে ক্রিশ্চিয়ানিটি কি করেছে, নতুন করে নতুন আঙ্গিকে প্রকাশ করার চেষ্টা করেছে। তাই রেদার দ্যান রিজেক্টিং প্যাগান হিরোইক, এই যে বলছে দেখো, যে ক্রিশ্চিয়ান যে চার্চগুলো, তারা প্যাগান যে হিরোইক ভ্যালুস এগুলোকে তারা রিজেক্ট করার পরিবর্তে তারা করলো কি, ক্রিশ্চিয়ান রাইটার্স অফেন রিইন্টারপ্রিটেড দেম ইন আ রিলিজিয়াস কনটেক্সট। তাহলে ওইগুলোই যেগুলো প্যাগান সাহিত্য, সেগুলোকেই তারা ঘুরিয়ে ফিরিয়ে ক্রিশ্চিয়ান ধর্মের রং চং দিয়ে তারা নতুন করে সাহিত্যকর্মগুলোকে জনসাধারণের সামনে উপস্থাপন করা শুরু করলো। ঠিক আছে। এই যেমন আমরা আমি এর আগে গত দিনও বলেছিলাম, তাই না, যে এর আগের ক্লাসে যে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে ক্রিশ্চিয়ান যে ধর্ম, সেটা কোন ধর্ম দ্বারা মানে প্রভাবিত ব্যাপকভাবে, কোনটা হিন্দু বলছে? ধর্ম হ্যাঁ, দ্বারা। হিন্দু ধর্ম দ্বারা কিন্তু প্রভাবিত। বিশেষ করে কলকাতা ভিত্তিক যেহেতু প্রচার শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ দ্বারা, তো সেখানে দেখা যাবে যে ওদের পোশাক আশাক, খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যে বিয়ে বা অন্যান্য যে সকল ফাংশনগুলো আছে, এমনকি রিলিজিয়াস যে ফাংশনগুলোর কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশেষ করে কীর্তন গান বা ওই ধর্মীয় কালচারের কিছু অংশ হিন্দু কালচারের মতোই একদম কীর্তন গান, তাই তো দেখা যাচ্ছে অনেক গান আছে, সুর আছে, যে কথাগুলো হতে পারে হিন্দুইজমে ছিল, সেগুলোকে তারা করলো কি, ওই বিবলিক্যাল চরিত্রগুলোকে চেঞ্জ করে, মানে ওই হিন্দু ধর্মের যে কথা বা মানে ভগবান বা হচ্ছে যে দেবদেবীর নাম ছিল, ওইগুলোকে চেঞ্জ করে দিয়ে সুর, মূল কথাগুলোকে ঠিক রেখে জাস্ট বিবলিক্যাল কিছু ক্যারেক্টার ওর ভিতরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে ওই সুর তালে তারা কিন্তু কীর্তন গান শুরু করলো। ঠিক আছে, তাহলে এগুলো কি হিন্দু ধর্ম দ্বারা কিন্তু প্রভাবিত। তো এইভাবে মোটামুটি ওই সেই বললাম ইউরোপিয়ান বা ইংল্যান্ডে যে ক্রিশ্চিয়ানিটির প্রচার হয়েছে, সেখানেও প্যাগানিজমের কিন্তু প্রভাব আছে। সেগুলো আমরা দেখতে পাবো, বা যদি এরকমটা যদি ওই দেশে যায় বা প্রচারণা, বিশেষ করে দেখো আর একটা বিষয় ঘটে, যে ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু তোমাদের কি মনে হয় যে কোনো ধর্মের নেশা বা মাদক বৈধ হতে পারে, যদি সেটা ধর্ম হয়, বলো? না স্যার। এমন কোনো না। ধর্ম পৃথিবীতে আছে যেখানে মাদক বা মাতলামি বৈধ থাকতে পারে, এরকম কোনো না। ধর্ম? হুম। না। আর আব্রাহামিক রিলিজিয়ন যেগুলো তিনটা, তাই তো, ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এখানে তো মাদক বা মাতলামি তো পুরোপুরি নিষিদ্ধ, তাই নাকি, বলো? জি স্যার। তারপরও দেখবা যে ক্রিশ্চিয়ানিটিতে ওই বিভিন্ন উৎসবের সময় তারা এরকম মাদক টাদক ইউজ করে মাতলামি করতেছে। ঠিক আছে, তো ধর্মের নামে করতেছে, বুঝতে পেরেছো? কেন করতেছে? এগুলো আসলে ক্রিশ্চিয়ানি থেকে আসেনি, এটা এসেছে তারা আগে যে ধর্মের ছিল সেখানে তারা এগুলো ব্যবহার করত। কিন্তু তারা যখন ওই ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন যারা গ্রহণ করেছে তারা সমাজের কিন্তু যে খুব বেশি উঁচু সমাজ থেকে আসা, খুব বেশি শিক্ষিত সমাজ থেকে আসা, তা কিন্তু না, বুঝতে পারছো? বিশেষ করে দেখবা যে উপজাতির মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ানিটির প্রচারটা অনেক বেশি, উপজাতীয় লেভেল বা এই জাতীয় যারা অলরেডি এগুলোতে আসক্ত ছিল বা এগুলো ব্যবহার করতো, ওই জায়গাগুলো কিন্তু ব্যবহার করে। এবং ইউরোপিয়ান কান্ট্রিতে এখন তো বললামই তো যে ক্রিশ্চিয়ানিটি যে ধর্মীয় যে কালচার, সেটা তো নাই বললেই চলে।
ওটা যাক একটা চার্চ বা ইয়ার নামকরণ আছে, কিন্তু ধর্মের কোনো বালাই নেই ওদের ভিতর, ধর্মের কোনো বালাই নেই। হ্যাঁ, ধর্ম আর ইয়া মানে নেশা থেকে শুরু করে মানে কি বলবো, বিবলিক্যাল একদম পুরো যা নিষিদ্ধ তার বিপরীতে গিয়ে তারা মানে কাজগুলো করতেছে। হ্যাঁ, চার্চে এখন ছেলে ছেলে মেয়ে মেয়ের বিয়ে পড়ানো হয়। ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন এরকম, যে সমকামী যেটা, বলো জি স্যার। সমকামী কি? তোমাদের কি মনে হয় যে বাইবেলে বা ক্রিশ্চিয়ানিটিতে সমকামী বৈধ? এটা হতে পারে কখনো? না। না, না স্যার। এটা কিন্তু হতেই পারে না, এবং এটা একদম মানে কি বলবো, মানে জঘন্যতম একটা অপরাধ, যেটা তার দেহের প্রতি বলা হয়েছে কি, যে কেউ যদি মানে ব্যভিচার করে এবং সমকামিতে থাকে, তাহলে সে একসাথে তার আত্মা এবং বডির সাথে অপরাধ করতেছে, এবং সে কখনোই বেহেশত বা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এবং তাকে বলা হয়েছে কি, যে বাইবেলে এমন কিছু রাজ্যের কথা বলা আছে যেখানে সমকামী হওয়ার কারণে ঈশ্বর বা আল্লাহ নিজেই ওই শহরগুলোকে পুড়িয়ে দিয়েছেন একদম। এরকম কোরআন বা বাইবেলে কিন্তু রেফারেন্স আছে, কিন্তু সেইগুলো কে মানতেছে বলো? এগুলো কিন্তু কেউ মানছে না। হ্যাঁ, তো যাই হোক, তাই এই ব্যাপারগুলো ঘটেছে কিভাবে, এই যে বললাম তো, ধর্মটাকে সহজ করে ফেলা, অন্য ধর্মের সাথে ওইটাকে মিংলিং করে একটা নতুন কালচার তৈরি করে একটা হাইব্রিড কালচারের দ্বারা কিন্তু আমরা চলছি। তো এখানে সেরকম ঘটনাটা পূর্ব দিক থেকে ঘটেছে, আগে থেকেই ঘটেছে, এই জন্য তার যে সিরিয়াসনেস সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, তো এই বলছে কি, যেভাবেই কি হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ইনফ্লুয়েন্স করেছে কি রিলিজিয়াস লিটারেচারের উপরে। এছাড়াও দেখো, ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল এক্সাম্পলস অফ দিস ফিউশন ইজ দ্য ড্রিম অফ দ্য রোড। হ্যাঁ, ড্রিম অফ দ্য রুড, এইখানে তিনি এই ফিউশনটা দেখা যায়। ইন দিস পোয়েম দ্য ক্রুসিফিকেশন অফ ক্রাইস্ট ইজ ন্যারেটেড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য ক্রস ইটসেলফ। হ্যাঁ, আমরা জানি যে ক্রুসিফাই করা হয়েছিল জিজাস ক্রাইস্টকে কিসের উপর যেন ভিত্তি করে, হুম, ক্রস করা ইয়া করা হয়েছিল। হুম, হ্যাঁ, ক্রস বুঝি তো আমরা, ক্রস। হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্রসটা কি? এই যে এইটা, তাই তো? জি স্যার। হ্যাঁ, এই যে এটাতে কি করা হয়েছিল, তাকে ক্রুসিফিকেশন করা হয়েছিল এবং তিনি মারা যান। এইটার উপর ভিত্তি করে এই যে হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রুড। ইন দিস পয়েন্ট দ্য ক্রুসিফিকশন অফ ক্রাইস্ট ইজ ন্যারেটেড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য ক্রস ইটসেলফ। Christ is depicted not as a passive sufferer, but as a heroic warrior who willingly embraced death to save humanity. কি খেয়াল করো তাহলে, ওই যে এপিক পয়েমে আমরা যে হিরোইজমের গল্প পেয়েছি, তাই তো, ওখানে কারা ছিল, বিয়র্ক ছিল বা এই জাতীয় হিরোদের নিয়ে কিন্তু আমরা তৎকালীন সময়ের প্যাগানিজমের সাহিত্যকর্ম দেখছি। ঠিক ওই হিরোদের জায়গাতে কাকে বসানো হলো এই জায়গায়, বলো? জিজাস ক্রাইস্টকে। ঠিক ওইরকম হিরোইক আঙ্গিকে তাকে একজন হিরোইক ওয়ারিয়র হিসাবে দেখানো হয়েছে, যে তিনি মানুষকে বাঁচানোর জন্য, মানুষের পাপ থেকে রক্ষা করার জন্য তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন। এটা কি একটা হিরোর বৈশিষ্ট্য, যেটা এখানে এই সাহিত্যকর্মের মাধ্যমে দেখানো হয়েছে। দ্য ক্রস লয়াল টু ইটস লর্ড বিকামস আ সিম্বল অফ বোথ ক্রিশ্চিয়ান স্যাক্রিফাইস অ্যান্ড অ্যাংলো স্যাকশন হিরোইজম। এছাড়াও আদার রিলিজিয়াস ওয়ার্কস ইনক্লুডস, যেমন বিবলিক্যাল প্যারাফ্রেজিং, সেন্টস লাইভস অর হিমস অর সারমন, এইগুলো কিন্তু তখন লেখা হতো মানুষদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। Poets such as Cadmon and Kineulf, ঠিক আছে তো, played significant role in developing religious poets. তাহলে এখানে আমরা দুইজন পোয়েটের নাম পেলাম, বলো তো নাম কি কি? ক্যাডমন and কিনিউল। তাই তো, সিনেউলফ বা কিনেউলফ বিভিন্নভাবে এর উচ্চারণটা করা হয়, তা কিনেউলফই বলবা তোমরা। ক্যাডমনস প্যারাফ্রেজ অফ বাইবেল, দেখো, বিবলিক্যাল স্টোরিজ মেড ক্রিশ্চিয়ান টিচিংস অ্যাক্সেসিবল টু অর্ডিনারি পিপল। তাহলে ক্যাডমনের কাজ ছিল কি, বিবলিক্যাল যে স্টোরিগুলো আছে সেগুলোকে ইজি করা, প্যারাফ্রেজিং করা। আমরা প্যারাফ্রেজ বুঝি না, বলো, সহজ ভাষায়, তাই না? যেমন আমরা ড্রামা পড়তে গিয়ে দেখেছি, টেক্সট থেকে ওটাকে প্যারাফ্রেজিং এ নিয়ে আসা। হোয়াইল কিনেউলফ সাইন, দেখো, পোয়েমস কম্বাইন কি কি করেছেন, পার্সোনাল রিফ্লেকশন উইথ ডিভোশন, রিলিজিয়াস ডিভোশনটার সাথে পার্সোনাল রিফ্লেকশনগুলো দিয়ে তিনি কিছু কবিতা লিখেছেন। দিস ওয়ার্কস ডেমনস্ট্রেট হাউ লিটারেচার সার্ভ বোথ স্পিরিচুয়াল অ্যান্ড এডুকেশনাল পারপাস। এভাবে দেখানো হচ্ছে যে কিভাবে শিক্ষামূলক এবং ধর্মীয় পারপাসগুলোকে সার্ভ করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়েকটা কবিতার নাম পেলাম। কবিতার নামগুলো একটু বলতে, যদি এরকম প্রশ্ন আসে যে রাইট সাম নেমস অফ পয়েমস ফ্রম অ্যাংলো স্যাকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, কি কি আমরা নাম দিতে পারি, বলো, পোয়েট্রির? The Wanderer, The White Flamingo। বিয়ল্ফ তো আছে, ওটা তো পোয়েট্রি, তাই না? ওটা হয়তো এপিক পোয়েট্রি, ওটা তো পোয়েমের মধ্যেই পড়ে। তাহলে বিয়ল্ফ
দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, হ্যাঁ এগুলো। তারপর হচ্ছে আমরা দুই তিনটা রাইটারের কবির নাম পেলাম। কি কি পেলাম আমরা? দুইজনের পাইছি, হ্যাঁ, ক্যাডমন ক্যাডমন এবং হ্যাঁ, এছাড়া আমরা কি দুই একজন কিন্তু ইতিহাস মানে ইতিহাসবিদের নাম পেয়েছি একজনের, বলো। আলফ্রেড না, ভেনারেবল কি ছিল? venerable bed, বেন, তাই তো? হ্যাঁ, ইক্লেসি দা, তাই তো ওটা আছে না? ecclesiastical history of the English people. হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আলফ্রেড দ্য গ্রেটের কি পেয়েছিলাম? অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। ওগুলো কিন্তু প্রোজ রাইটিং। হ্যাঁ, এগুলো তো প্রোজ রাইটিং। এইজন্য ফাদার অফ প্রোজ বলা হয় কাকে জানো? এটা কে বোঝাচ্ছে? বলো। হ্যাঁ, দ্য ড্রিম অফ দ্য রোড, এটা বলতে কি বোঝাচ্ছে? মানে এটা তো একটা এটা তো একটা পোয়েমের নাম। এটা কি একটা পোয়েমের নাম? এই যে বলেন ইন দিস পোয়েম, এটা কি একটা পোয়েমের নাম? ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, এটা তো পোয়েমের নাম, এখানে তো খেয়াল করতে হবে তো ইন দিস পোয়েম, ওটা নিয়ে ততক্ষণ ধরে কথা বললাম যে কি কি দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও দেখো ওরাল ট্রেডিশন অ্যান্ড পোয়েটিক টেকনিক। এবার হচ্ছে পোয়েট্রিগুলো কিভাবে লেখা হতো, তখন টেকনিকটা কি ছিল, এরা কি কি বিষয়গুলো আমরা যেমন পোয়েট্রির বিভিন্ন ধরনের ভাগ পেয়েছি, তাই না, বা বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ পেয়েছি, ওইরকম কোন কোন বিষয়গুলো ওল্ড ইংলিশ পিরিয়ড ইউজ করা হতো। দেখো, ওল্ড ইংলিশ পোয়েট্রি ওয়াজ ডিপলি রুটেড ইন ওরাল ট্রেডিশন। এগুলো অধিকাংশ ছিল কি ওরাল, মানে কি মৌখিক। 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 লিখিত রূপ এসেছে কখন? যখন চার্চ প্রতিষ্ঠা করা হয়েছে, মোনাস্টারি প্রতিষ্ঠা করা হয়েছে, তখন খ্রিস্টিয়ান ধর্মের প্রচারের সাথে লিখিত রূপগুলো দেওয়া হয়েছে। তার আগ পর্যন্ত সবই ছিল কি ওরাল ট্রেডিশন। বিশেষ করে এপিক পোয়েট্রিগুলো, কেমন ছিল? সবই ওরাল ছিল। oral And this tradition. origin strongly influenced its form and style. Poems were composed for performance rather than silent reading. এটা রিডিং এর জন্য না, এটা বরং জনগণের সামনে পারফর্ম করা হতো তাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। And poets relied on technique that aided memorization and audience engagement. অতএব তারা সেই টেকনিক ইউজ করতো যেগুলো তাদের এই বিশাল লম্বা লম্বা পয়েন্টগুলোকে মেমোরাইজ করতে এবং অডিয়েন্স এনগেজমেন্টের জন্য কাজে লাগাতো। এরকম কিছু টেকনিক ইউজ করতো। তাহলে এই টেকনিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক কোনটা দেখো? The most distinctive feature of Old English poetry is its use of alliteration. আমরা তো alliteration মানে বুঝি, তাই তো? এটা মানে কি বলতো? repeating of Repetition of similar consonant sound, তাই না? sound. হ্যাঁ, repetition of consonant sound। এটা ব্যাপক পরিমাণে ব্যবহার হয়েছে, কারণ এতে কি হয়েছে, রিদম এবং রাইম থাকছে, এতে মেমোরাইজ করতে সুবিধা হয়েছে এবং একটা মিউজিক্যাল টোন আনা গেছে। Each line typically consists of two half lines separated by a caesura. caesura কি জানো? caesura মানে বুঝি আমরা? Break দেওয়া, হ্যাঁ, একটা না, পজ, একটা লাইনের পরে পজ হ্যাঁ দেওয়া। পজ, হ্যাঁ লাইনের ভিতরে, তাই তো? একটা ভার্স লাইনের পংক্তি। ভিতরে যদি একদম পূর্ণাঙ্গ ভার্স না হয়ে তার ভিতরে যদি একটা ব্রেক দেওয়া হয়, সেটা ফুল স্টপ দিয়ে হোক বা কমা দিয়ে হোক, তাই তো, বা হচ্ছে এক্সক্লামেশন মার্ক দিয়ে হোক বা কোশ্চেন দিয়ে হোক, কি করা হয়, একটা পজ দেওয়া হয়। যেমন আমরা এর আগে আমরা একটা কি বলছিলাম, সনেট 18 এর ভিতরে পাইছিলাম না আমরা এরকম, সনেট 18 এ তো নাকি? স্যার বাংলায় কি এর পংক্তি বলা যায়, না, কবিতার লাইন? পংক্তি তো ভার্স লাইনকে পংক্তি বলা হয়, ও ভার্স লাইনকেই পংক্তি বলা হয়। কিন্তু এখানে সেজুরা মানে হচ্ছে পংক্তির ভিতরে কি থাকবে, একটা থাকবে, ব্রেক থাকবে, যে একদম পূর্ণাঙ্গ ব্রেক। লাইনটা হবে না। হ্যাঁ, এই যে এখানে বিশেষ করে যদি আমরা একটু দেখি, এখানে অবশ্যই দেখো এই যেখানে অর দিয়ে একটা ব্রেক দেওয়া হয়েছে ফ্রেজের, বা এখানে একটা কমা দিয়ে কি ব্রেক দেওয়া হয়েছে না, এই জায়গায় দেখো, জি স্যার। এই যে কমা দিয়ে একটা ব্রেক দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ লাইনটাকে বলা হয় কি একটা ভার্স লাইন, পূর্ণাঙ্গ লাইনকে বলা হয় ভার্স লাইন, ঠিক আছে তো? কিন্তু জি যখন স্যার। এই কোন লাইনের ভিতরে একটা ব্রেক দেওয়া হবে, মানে আমি এক শ্বাসে পড়বো না, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না বা পূর্ণাঙ্গ একটা ফ্রেজ হবে না, বরং এখানে আলাদা একটা ভাগের ভিতরে, মানে একটা ভার্স লাইনের ভিতরে আমরা কেটে ফেলবো, এরকম বিষয়কে বলা হয় সিজুরা। এতে ছোট ছোট হয়ে যায় লাইনগুলো এবং মনে রাখতে সুবিধা হয়। এই যে যেমন এখানে দেখানো হয়েছে, হ্যাঁ, উইন্টার স্টেলে দেখো এখানে কমা দিয়ে কিন্তু আলাদা করা হয়েছে, হয়েছে কিনা? দেখো এখানে অ্যান্ড দিয়ে আলাদা করা হয়েছে, এখানে সেমিকোলন দিয়ে আলাদা করা হয়েছে, এখানে ফুল স্টপ দিয়ে আলাদা করা হয়েছে, হয়েছে কিনা? জি স্যার। তো এগুলোকে বলা হয় কি সেজুরা। তাহলে আমরা অ্যালিটেশনের ব্যবহার দেখছি, আর কিসের ব্যবহার দেখছি, দেখো হাফ লাইন করা হয়েছে, কনসিস্ট অফ টু হাফ লাইনস, মানে একটা ভার্স লাইন পুরো টু হাফ লাইন দ্বারা সেপারেটেড বাই আ সেজুরা উইথ স্ট্রেস সিলেবল লিঙ্কড বাই অ্যালিটেশন। দিস স্ট্রাকচার ক্রিয়েটস আ স্ট্রং রিদমিক প্যাটার্ন। আর এই কারণে কি হচ্ছে, রিদমিক প্যাটার্ন ব্যবহার করা হয় দ্যাট রিইনফোর্সেস মিনিং অ্যান্ড ইমোশন। এখানে মিনিং এবং ইমোশন ইউজ করা হয় এবং মনে রাখতে সুবিধা হয়, সাথে সাথে যারা লিসেনার হয় বা যারা অডিয়েন্স হয় তাদের মনকেও আকর্ষণ করা যায়। এই বলছে রিপিটেশন অ্যান্ড ফর্মুলিক এক্সপ্রেশন আর অলসো কমন। রিপিটেশন
একই জিনিস, যেমন আমরা কোনো গান গাইতে গেলে কি কিছু কথা রিপিট হয় না, বলো, জি রিপিট হয় স্যার। না? হ্যাঁ, এতে কি কি হয়, গানটা আরো বেশি এনগেজমেন্ট করা যায়, আকর্ষণীয় করা যায়। যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমরা কি একটা পদ শেষ করে আবার ফিরে যাই, আবার একটা পদ শেষ করে আবার ফিরে যাই, এরকম হয় না বলো তো? হুম। জি আবার স্যার। আমরা কিছু কবিতা পড়েছিলাম, মনে আছে উইলিয়াম শেক্সপিয়ারের ওই যে সম্ভবত রিডিং স্কিলস আমরা একটা কবিতা পড়েছিলাম। সমস্যা নেই। দাও দাও উইন্ডার উইন্ড নাকি হ্যাঁ, ব্লো ব্লো দা উইন্টার ব্লো উইন্ড, ব্লো তাই তো? দাও উইন্ডার উইন্ড। হ্যাঁ, ব্লো উইন্ড। ব্লো দাও উইন্টার উইন্ড, এটা আমরা পড়েছিলাম। জি। হ্যাঁ, তো এখানে কি সেটা আছে, রিপিটেশন আছে? হ্যাঁ, এই যে দেখো আছে না জি স্যার। রিপিটেশন, এই যে এই কথাটুকু আবার এই লাইনেও আছে না শেষে, দেখো দুটা কিন্তু আমাদের স্টেঞ্জা, তার ভিতরে এইখানে দেখো এইটুকু, আবার এখানে হচ্ছে কি হেই হো দিয়ে এখানে ছেড়ে দিয়েছে, কারণ এটা একটা রিপিটেশন। এরকম রিপিটেশন প্রত্যেকটা স্টেঞ্জাতেই হয়তো বা আছে, ঠিক বোঝা গেছে? আম, জি স্যার। এরকম একটা, আরেকটা হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি, এটা করেছিলাম আমরা, বলো, না স্যার। করি নাই? আন্ডার দ্য গ্রিন ট্রি, না তো স্যার। আচ্ছা, হয়তো বা পড়া হয়নি বা বইয়ে তোমাদের ছিল না। এখানে তোমরা এই কবিতাটা হয়তো এইচএসসি লেভেলে তোমরা পড়ে থাকতে পারো। দেখো এখানেও কিন্তু আমরা রিপিটেশন পাবো, দেখো কাম হিদার কাম হিদার কাম হিদার, হিয়ার শ্যাল ই সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। দেখো এইটুকু কি রিপিটেশন না, পরেরটাই আবার, আবার দেখো কাম হিদার কাম হিদার কাম হিদার, হিয়ার শ্যাল হি সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। তো এরকম রিপিটেশনে কিন্তু তখন ব্যাপক পরিমাণে ছিল, কারণ এগুলো মৌখিক ছিল, এগুলো এক ধরনের গান, তাই তো, গানের ছলে এগুলোকে গাওয়া হতো, একটা তাল দিয়ে, হ্যাঁ, রিদম দিয়ে গাওয়া হতো। তাই বলছে দিস স্ট্রাকচার, তাই বলছে কি রিপিটেশন অ্যান্ড ফর্মুলিক এক্সপ্রেশন আর অলসো কমন। স্টক ফ্রেজেস সাচ অ্যাজ রিং গিভার ফর আ কিং, প্রোটেক্টর অফ ওয়ারিয়ার্স, মানে মূল কথা হলো যে অনেক সময় আমরা সরাসরি কোনো, যেমন রাজা বা লিডার এই কথাগুলো না বলে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করতাম। ফর আ লর্ড অ্যাপিয়ার ফ্রিকুয়েন্টলি, অ্যালাউইং পয়েন্টস টু কম্পোজ ফ্লুয়েন্টলি উইদিন দ্য কনস্ট্রেন্টস অফ ওরাল পারফরমেন্স, যাতে আমরা ওরাল পারফরমেন্স এগুলো লিখতে পারি। দিস ফর্মুলাস অলসো রিনফোর্স দ্য সোশ্যাল ভ্যালুস সেন্ট্রাল টু অ্যাংলো সেকশন কালচার। তাহলে এগুলো হচ্ছে কি আমার ওরাল ট্রেডিশন এবং পোয়েটিক টেকনিকগুলো। তাহলে অধিকাংশ কবিতা ছিল ওরাল, এবং এখানে এমন কিছু টেকনিক ইউজ করা হতো যেগুলো তাদেরকে এই কবিতাগুলো মেমোরাইজ করতে এবং অডিয়েন্স এনগেজমেন্টে কাজে লাগাতো। তার ভিতরে আমরা কয়টা জিনিস পেলাম, অ্যালিটারেশনের ব্যবহার পেলাম, সেজুলার ব্যবহার পেলাম, রিপিটেশনের ব্যবহার পেলাম, তাই তো, তারপর হচ্ছে কি স্টক ফ্রেজ বা ফর্মুলিক কিছু এক্সপ্রেশনের আমরা ব্যবহার পেলাম। এছাড়াও দেখো কেনিংস অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এইগুলো, এটা আবার কি জিনিস দেখো, এই কেনিংসটা কিন্তু অনেক সময় আসে যে হোয়াট ইজ কেনিংস। আবার ইমেজে চলে গেছে। আচ্ছা দেখো, বলছে কেনিং ইন পোয়েট্রি ইজ আ মেটাফরিক্যাল কম্পাউন্ড ওয়ার্ড ফ্রেজ দ্যাট রিপ্লেসেস আ সিম্পল নাউন, মানে একটা সিম্পল নাউন বাদ দিয়ে আমরা করছি কি সেটাকে একটা কম্পাউন্ড ওয়ার্ড বা ফ্রেজ বানিয়ে নিচ্ছি, যেগুলো আমরা পেলাম না এই যে এখানে, যেমন রিং গিভার, বললাম না এটা, এই যে রিং গিভার বা প্রোটেক্টর অফ অরিয়র, কিসের রিং গিভার, দেখা যাচ্ছে কিং এর পরিবর্তে আমরা ইউজ করছি রিং গিভারকে, বা লর্ডের পরিবর্তে আমরা ব্যবহার করছি কার, কি কি কথা, প্রোটেক্টর অফ অরিয়ার্স এর, এরকম কিছু ফ্রেজ তারা ইউজ করতো, সেই ফ্রেজগুলোকে বলা হচ্ছে কি, বলো, কেনিংস। তাহলে দেখো কেনিংস আর among the most striking stylistic feature of old English poetry. A caning is a compound metaphorical expression that replaces a simple noun. তাহলে একটা সিম্পল নাউনকে রিপ্লেস করে কি করা হচ্ছে, ক্রিয়েটিং ভিভিড অ্যান্ড ইমাজিনেটিভ ইমেজারি। যেমন এক্সাম্পল ইনক্লুড হোয়েল রোড ফর দ্য সি, সি এর পরিবর্তে ইউজ করা হচ্ছে হোয়েল রোড, যেখান দিয়ে হোয়েল বা তিমিরা চলাচল করে। ব্যাটল সোয়েট কি ইউজ করা হচ্ছে, ব্লাডের ক্ষেত্রে, ব্লাডে যে ঘাম হয় সেটা হচ্ছে কি রক্তপাত হয়, তাহলে ব্লাডের পরিবর্তে ইউজ করা হচ্ছে কি ব্যাটল সোয়েট। আবার সানের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে কি স্কাই ক্যান্ডেল, হ্যাঁ, স্কাইয়ের ক্যান্ডেল, এটা আলো দেয়। তো এরকম কিছু কিছু ফ্রেজ তারা ইউজ করতো যেগুলো মানে তাদের কথাকে আরো বেশি আকর্ষণীয় বা মেটাফরিক করতে ব্যবহার করতো, হ্যাঁ, যাতে অডিয়েন্স এনগেজমেন্টটা বাড়ে। এইগুলোকে বলা হয় কি, কেনিংস, ঠিক আছে তো। দেখো কেনিংস enrich the poetic language by দেখো encouraging metaphorical thinking and multiple layers of meaning, হ্যাঁ,
দে রিফ্লেক্ট দ্য অ্যাংলো-স্যাক্সন টেন্ডেন্সি টু পারসিভ দ্য ওয়ার্ল্ড সিম্পলিকলি। তারা কি করতো? সিম্পলিকলি ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতো, লিঙ্কিং ফিজিক্যাল ফেনোমেনা টু ইমোশনাল অ্যান্ড মোরাল সিগনিফিকেন্স। ইন অ্যাডিশন, কেনিংস ওল্ড ইংলিশ পোয়েট্রি এমপ্লয়েস, তাহলে কেনিংসের পাশাপাশি আরও কি ইউজ হতো? মেটাফোর, পার্সোনিফিকেশন, সিম্বলিজম এক্সটেন্সিভলি ইউজ হতো। এছাড়াও রয়েছে ন্যাচারাল এলিমেন্টস সাচ স্টর্মস, ডার্কনেস, সি, এগুলোকে সিম্বল হিসেবে ইউজ করা হতো। কিসের? ইমোশনাল স্টেটস আর স্পিরিচুয়াল স্ট্রাগল। This figurative richness contributes significantly to the enduring appeal of Old English literature. তাহলে এগুলো হচ্ছে কি তাদের ফিগারেটিভ বা লিঙ্গুইস্টিক ব্যাপার, যেগুলো পোয়েট্রিতে ব্যবহার করা হতো। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, পোয়েট্রিতে আমরা 3 ধরনের পোয়েট্রি পাচ্ছি। একটা হচ্ছে এপিক বা ওরাল, তাই তো, বা হিরোইক ট্রেডিশনের। আরটা পাচ্ছি কি এলিজিয়াক পোয়েট্রি, আর একটা কি রিলিজিয়াস পোয়েট্রি, তাই তো। এই 3টা পাচ্ছি। এবার ল্যাঙ্গুয়েজের মধ্যে বা মানে কি টেকনিকের মধ্যে আমরা পাচ্ছি ওরাল টেকনিক। ওরালের মধ্যে আমরা কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি, যেমন হচ্ছে অ্যালিটারেশন, সেজুরা, রিপিটেশন, কেনিংস বা মেটাফরিক্যাল বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে তো। এছাড়াও প্রোজ লেখা হয়েছে, ওই যে বললাম না যে পোয়েট্রির পাশাপাশি সেই সময়ে প্রোজও লেখা হয়েছে, যে দুটো অলরেডি আমি বলে ফেলেছি। দেখো, অল দ্য পোয়েট্রি ডমিনেটস ওল্ড ইংলিশ লিটারেচার, এই সময় ওল্ড ইংলিশ লিটারেচারে পোয়েট্রি লেখা হতো। প্রোজ রাইটিং অলসো প্লেড আ ক্রুশাল রোল, পার্টিকুলারলি ইন রিলিজিয়াস, এডুকেশনাল অ্যান্ড হিস্ট্রিক্যাল কনটেক্সট। Prose became increasingly important during the reign of Alfred, the King Alfred the Great. একটু খেয়াল রাখবা, এই জন্য দেখো তাহলে কি হচ্ছে, প্রোজ বিকাম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য রেইন অফ কিং আলফ্রেড দ্য গ্রেট। এই জন্য কিং আলফ্রেড দ্য গ্রেটকে অনেক সময় কি বলা হয়ে থাকে? ফাদার অফ ইংলিশ Father. প্রোজ। হ্যাঁ, অনেক Father সময় of এটা English আমরা মিলিয়ে ফেলতে পারি, তোমরা যদি পরীক্ষা আসে এটাই দিবা। হ্যাঁ, এটা আরো অনেকের নাম আসে, তাই তো, যেগুলোকে আমরা ফাদার অফ ইংলিশ প্রোজ হিসাবে পাচ্ছি, মানে বলা হচ্ছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা বাদ দিয়ে, আমরা যদি এই শব্দ থাকে বা এই প্রশ্ন থাকে যে ফাদার অফ ইংলিশ প্রোজ, তখন আমরা কিং আলফ্রেড দ্য গ্রেট দিয়ে দিব। কিন্তু মডার্ন ইংলিশ যখন যদি বলে, তখন আমরা মডার্ন ইংলিশ লিটারেচার বলে, তখন আমরা ফ্রান্সিস বেকন বলে থাকি, সেটা পরবর্তীতে আসবে। হু বিলিভ দ্যাট নলেজ শুড বি অ্যাভেলেবল টু অল ফ্রিবর্ন ইংলিশম্যান। তিনি তো মোটামুটি কি করেছিলেন? মোনাস্টারি স্থাপন করেছিলেন, তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষক নিয়োগ করেছিলেন, যাতে মানুষদেরকে ধর্মীয় শিক্ষাসহ আইন বা অন্যান্য শিক্ষা দেওয়া যায়। The most important work of Old English prose is the Anglo-Saxon Chronicle, যেটা আগে বলেছিলাম, তাই না? Began in the late 19th century and continued for several generations. It records political events, battles, royal succession and social development. তাহলে এর ভিতরে ছিল মেইনলি এই কথাগুলো। এটা নিয়ে কিন্তু শর্ট নোটও আসে, যে রাইট আ শর্ট নোট অন Anglo-Saxon Chronicle। সেটা তো তোমাদের কোশ্চেন দিয়ে দিব, তখন করে ফেলবা। The Chronicle provides invaluable insight into Anglo-Saxon history and represents one of the earliest examples of continuous historical writing in English. Other significant prose works include the writing of Bede, especially ecclesiastical history of English people, which documents the spread of Christianity in England. এটা ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করতে সহায়তা করেছিল। Although written in Latin, এটা মেইনলি ল্যাটিনে লেখা হয়েছিল। Bede's were great influence English historical literary consciousness. King Alfred translation of Latin text into Old English further enriched prose literature and promoted literacy. এখানে কিন্তু দুইটা নিয়ে কিন্তু শর্ট নোট থাকে। একটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন দ্য কি বলবো কন্ট্রিবিউশন অফ কিং আলফ্রেড দ্য গ্রেট ইন ইংলিশ লিটারেচার, আর একটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল, এইগুলো নিয়ে। ঠিক আছে, তো এই জন্য এই নামগুলো খেয়াল দেখো। আমরা কিন্তু অলরেডি মেজর যে রাইটিংগুলো, সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, এবং রাইটারদের নামও কিন্তু পেয়ে গেছি। ব্রিফ কোশ্চেনে আসার মতো যেগুলো ব্রিফ কোশ্চেনে আসার মতো, সেগুলো কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো। এর ভিতর থেকে ব্রিফ কোশ্চেন আসে। ঠিক আছে, এরপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস রিফ্লেক্টেড ইন ওল্ড ইংলিশ লিটারেচার। দেখো, ওল্ড ইংলিশ লিটারেচার অফার্স আ রিচ ইনসাইট ইনটু দ্য সোশ্যাল ভ্যালুস অ্যান্ড মোরাল ভ্যালুস অফ অ্যাংলো-স্যাক্সন সোসাইটি। তাহলে লিটারেচারের সাথে কিন্তু ওই যে মোরাল ভ্যালু বা সোশ্যাল ভ্যালুর একটা লিঙ্ক আছে, কারণ সাহিত্যকর্মের মাধ্যম দিয়েই ভ্যালুগুলো কিন্তু কেমন হয়, পরবর্তী জেনারেশনগুলোতে প্রবাহিত হয়। ঠিক আছে তো। তাহলে গত 100 বছরের যে ভ্যালু বা সোশ্যাল বা মোরাল, সেগুলো পরবর্তী জেনারেশন পায় কিসের মাধ্যমে? ওই স্টাডির মাধ্যমে, বইয়ের মাধ্যমে। ঠিক আছে, তা না হলে আমরা কিন্তু যদি বইয়ের থেকে দূরে থাকি, তাহলে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা হয় না। বুঝতে পারছো? আমরা এমন কিছু সম্পর্কে আমাদের জ্ঞানগুলোকে সীমাবদ্ধ রাখি, যেগুলো অটোমেটিক আমাদেরকে মানুষ হিসাবে খুবই ন্যারো মাইন্ডেড করে এবং উগ্রবাদী করে। বুঝতে পেরেছ? এই জায়গাগুলো আমাদের মধ্যে পড়াশোনার, মানে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে কি বলবো, মানে সবচেয়ে বড় প্রভাবটা হচ্ছে কিসের জন্য জানো? আমাদের ভিতরে প্রকৃত শিক্ষাটা না থাকার কারণে। শিক্ষার যেটা প্রকৃত ব্যাপার বলা হচ্ছে, সেটা একাডেমিক বা ধর্মীয় যেটাই বলো না কেন,
প্রকৃত শিক্ষার অভাবেই আজকে আমরা যে অবস্থানগুলো দেখতেছি সেগুলো ঘটতেছে। বুঝতে পেরেছ? এবং আমাদের বর্তমান অবস্থা থেকে উতরাতে কতদিন টাইম লাগতে পারে তোমাদের মনে হয় বলো তো? আদৌ কি এখান থেকে আমরা উতরাতে পারবো? আমাদের বর্তমান সিচুয়েশন যা আছে সেই অবস্থান থেকে উতরানো কি সম্ভব বলো? এখন আমরা বর্তমানে যে অবস্থানে আছি, না, হ্যাঁ, না স্যার। সম্ভব না। তুমি মানে কতদিন তুমি আশা করতে পারো যে আগামী 500 বছর পরে আমরা ভালো হবো, বা 100 বছর বা 150 বছর বা 200 বছর পর আমরা একটা শান্ত দেশ পাবো অন্য দেশের মতো? এটা আমরা আশা করতে পারি বল, যে বর্তমান যে অবস্থা চলতেছে? হুম? এরকম কোন সেটা দর্শন আশা বা করা যায় ভিজন না। আমাদের আছে কিনা আদৌ? আমরা স্যার আশা রাখি যে আমাদের অবস্থার আরো অবনতি হবে হ্যাঁ, আরো খারাপ হবে। সামনে। হ্যাঁ, মানে এগুলো কিসের জন্য? কারণ আমাদের মূল্যবোধের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মূল্যবোধের যে এত অবক্ষয় হয়েছে, ঠিক আছে তো, যে আমরা যেটা মানে ধর্ম শিক্ষা থেকেও আমাদের অবনতি হয়ে গেছে, ঠিক আছে তো। আমরা হয়তো যেটা গাইজে আছি, মানে ধর্ম বলে যেটাকে মনে করতেছি বা ধর্মীয় প্রভাবটাকে যেটা মনে করতেছি, সেটা হয়তো ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে, ধর্মীয় মূল্যবোধ থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। ধর্মটাকে আমরা এমন জায়গা নিয়ে গিয়ে দাঁড় করাইছি যেটা আসলে ধর্ম থেকে অনেক দূরে, ধর্মের প্রকৃত যে শিক্ষা বা মূল্যবোধ সেখান থেকে দূরে চলে গেছে। সেটা যে কোনো ধর্ম ক্ষেত্রে আমরা বলি না কেন, সেটা আমার হোক তোমার হোক যার ধর্মই হোক না কেন। আর এখান থেকে মানে মুক্তির আমি কোনো সহজ মানে খুব আশু বা খুব শীঘ্র যে একটা সমাধান হবে সেটা দেখা যাচ্ছে না। কারণ প্রত্যেকটারই বিপরীতমুখী একটা মানে কি দল দাঁড়িয়ে আছে, আছে কিনা বলো? যেখানে মানুষ বিরোধিতার জন্য বিরোধিতা করে সেখানে আসলে কি সমাধান হওয়ার কোনো সুযোগ আছে বলো? হুম? তুমি বিরোধিতা করার জন্য বিরোধিতা করতেছো, তাহলে কি কোনো সমাধান আছে বলো? সমাধান হবে আদৌ? হুম, বলো। আমার কথাটা কি না বুঝতে স্যার। পেরেছো? বিরোধিতার জন্য বিরোধিতা করা মানে কি? মানে তুমি ভালো না মন্দ সেটা আমি বিবেচনা না করে আমি তোমার বিরোধিতা করছি, এটা হলো বড় কথা। যে তুমি ভালো হলে আমি মেনে নিতাম, তুমি খারাপ হলে আমি তোমাকে মানতাম না, এমন বোধ না। তোমার বিরোধিতার জন্য আমাকে বিরোধিতা করতে হবে, তুমি ভালো করো আর মন্দ করো, ঠিক আছে তো। তুমি আমার পথের কাঁটা, তোমাকে আমি কতল করে দিব, কোনো সুযোগ নেই তোমাকে টিকিয়ে রাখার। এবং এই জিনিসটা এই যে মানে কি 24-এর মতো একটা ঘটনা ঘটে গেল, তারপরও কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা? বরং নাকি আরো জটিল হয়ে গেল বিষয়টা, আরো জটিল হয়ে গেল না বলো? আরো অবস্থা খারাপ। এবং আমরা আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি যে অনুসারে আমরা আগাচ্ছি, বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে সরাসরি কি বাগাড়ম্বর করা যায়? এটা কি করে কি আমরা ভালো থাকতে পারবো বলো? না স্যার, হ্যাঁ, আরো খারাপ হয়ে যাবে বলো। অবস্থা। যে আমাদের, হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের আইডিয়ালগুলোকে তুলে ধরবো, কিন্তু সরাসরি তুমি মনে করো তোমার প্রতিবেশী যে আছে, তাই তো, তোমার প্রতিবেশী সে তোমার থেকে অনেক শক্তিশালী বা অনেক কিছু, তুমি হুদাই তার সাথে মারামারি করতে গেলে তুমি পারবা আদৌ? আদৌ বলো, পারবা? আদৌ পারবা কিনা? তোমাকে তাকে বুঝতে হবে যে আমার সেই সক্ষমতাটা আছে কিনা। এই আমরা যে অবস্থানে যাচ্ছি আদৌ এই দেশটা ভবিষ্যৎ দিকে কোথায় দাঁড়াবে? আমরা তো মানে যে অবস্থানে আছি সেখান থেকে কি আরো ভালো খারাপ অবস্থানে যাব, না কোন অবস্থানে যাব, মানে আমরা বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ, সেটা একটা মানে কি মানে খুবই মানে একটা কি এমন একটা মানে ঝড়ের আগের যে একটা অবস্থা, ওরকম একটা অবস্থা যেন দিন দিন তৈরি হচ্ছে। কে কাকে মারতেছে, কিসের জন্য মারতেছে, হ্যাঁ, মানে কোনো আদর্শ নেই, কিছু নেই। হ্যাঁ, আমার বিরোধিতা করতেছে তাই আমি তাকে মারতেছি, আমার বিরোধিতা করতেছে তাই আমি গলা বাজি করতেছি, এইভাবে করে হয় না, এভাবে করে চলে না। আর দেশ পরিচালনার জন্য যে দক্ষ যে নেতৃত্ব বা এগুলো দরকার, সেইগুলো সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না, বা গেলেও সে তার মতো করে পারবে না তো। কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের জনগণ। কথা বুঝতে পারছো? আমার যেটা মনে হয় যে আমার দেশে রাজনৈতিক সহ সব কিছু সমাধান তখন হবে যখন রাজনীতিবিদরা মিছিলে যাওয়ার জন্য কোনো লোক খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? যখন মিছিলে যাওয়ার জন্য কোনো লোক খুঁজে পাবে না, মানে যখন সবাই তার নিজস্ব জায়গাটা বুঝে নিবে, নিজের জায়গায় নিজ নিজ দায়িত্বটা পালন করবে, এবং ওই 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে যখন আমার পিছনে লোক থাকবে না, তখন রাজনীতিবিদরা সঠিকভাবে চলতে পারবে। তার আগ পর্যন্ত, কারণ সব দিকের কি আমাদের বিরোধী হোক বা পক্ষ হোক, সব দিকে কি জনগণ আছে না বলো তো? মারধর করার মতো জনগণ আছে না? কোনো কিছুকে এলোমেলো করে দেওয়ার জন্য কি জনগণ আছে না বলো? আছে তো, নাকি নাই আমাদের বলো? আছে। যে আমাদের আছে। তার দিকেও আছে, যে বিএনপি তার দিকেও আছে, যে জামাত তার দিকেও আছে,
এমন তো না যে না ওরা খারাপ আমরা ওদের দিকে যাব না, এরকমটা কেউ কিন্তু বলছে না। সুযোগ পাচ্ছে, মারামারি করতেছে, এলোমেলো করতেছে, কার ক্ষতি হলো, কে মরলো, কে বাঁচলো, এগুলো কেউ দেখছে না। তা এই এই ব্যাপারগুলো যাই হোক, আমরা একটু অন্যদিকে চলে গেছি। তাই বলছে দেখো যে সাহিত্যকর্ম, তাহলে এই যে আমি যেটা বলতে চেয়েছিলাম আসলে, তাহলে এখন যে সাহিত্যকর্ম বাংলাদেশে রচিত হবে সেই সাহিত্যকর্মটা কেমন হবে বলো? এখন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা বা যে মূল্যবোধের অবস্থা চলতেছে, এই অবস্থায় সেই যারা সাহিত্যকর্ম লিখছে, নিশ্চয়ই কেউ না কেউ তো লিখছে, হয়তো প্রকাশ করছে না। মানুষ অনেক সময় লিখে এক সময় প্রকাশ করে তার থেকে আরো 50 বছর পরে, ঠিক আছে তো? এখন জি এই স্যার। মুহূর্তে তার হয়তো বা সেই সুযোগ নেই প্রকাশ করার, কারণ সে সত্যটা লিখতেছে। সে হয়তো দেখা যাচ্ছে আজ থেকে 50 বছর পরে যখন তার বইটা বার হবে, তখন আমরা এই সময়ের মূল্যবোধটা তখন গিয়ে বুঝতে পারবো যে অবক্ষয় হয়েছিল না উন্নতি হয়েছিল। তা এরকম সাহিত্য আমাদের মূল্যবোধগুলোকে ধরে রাখে এবং সেগুলো পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেয়। তাই বলছে দেখো যে সোশ্যাল এবং মোরাল ভ্যালুগুলো রিফ্লেক্টেড হয়। তো সেই সময় ওল্ড ইংলিশ লিটারেচার আমাদের ওই অ্যাংলো সেকশন পিরিয়ডের মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় বোধ, তাই তো নৈতিক শিক্ষা, এগুলোকে কিন্তু ধারণ করেছিল। তাই বলছে দেখো ওল্ড ইংলিশ লিটারেচার অফার্স আ রিচ ইনসাইট ইনটু দ্য সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড মোরাল বিলিফস অফ অ্যাংলো সেকশন সোসাইটি। লয়ালটি টু ওয়ান্স লর্ড, তাদের মূল্যবোধটা কেমন ছিল? তাদের লর্ডের প্রতি লয়ালটি, Royal তাই ছিল। তো, জেনারেসিটি, কারেজ, রেপুটেশন ওয়ার সেন্ট্রাল আইডিয়ালস। এইগুলো সাহিত্যকর্মে ব্যাপক পরিমাণে উঠে এসেছে। বিয়ল পড়লে আমরা বুঝতে পারবো। দ্য বন্ড বিটুইন দ্য লর্ড অ্যান্ড রিটেইনার ফর্ম দ্য ফাউন্ডেশন অফ সোশ্যাল অর্গানাইজেশন। তার মানে কি, একদিকে লর্ড এবং তার যে জনগণ, এদের ভিতরে একটা ভালো বন্ড ছিল, যারা তৎকালীন সোশ্যাল অর্গানাইজেশনগুলোকে ফাউন্ড করতো। অ্যান্ড ইটস ব্রেকডাউন অফ এ রেজাল্টেড ইন ট্র্যাজেডি। আর যদি এই লর্ড এবং রিটেনার মানে জনগণ এবং নেতা, এদের ভিতরে যদি সম্পর্কটা একবার ভাঙন হয়েছে, তাহলে পুরো ট্র্যাজেডিতে রূপান্তরিত হতো, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম ওল্ড ইংলিশ লিটারেচার রিফ্লেক্টেড আ প্রোফাউন্ড অ্যাওয়ারনেস অফ হিউম্যান ভালনারেবিলিটি। মানে এখানে মানুষ যে কি অরক্ষিত, মানুষের মৃত্যুর কোনো শেষ নাই, ঠিক নাই, আছে বলো? মানুষ না স্যার। প্রকৃতির দ্বারা, ভূমিকম্প হচ্ছে মানুষ মারা যাচ্ছে, তারপরে মানব সৃষ্ট দুর্যোগ হচ্ছে, তাই তো, যুদ্ধ হচ্ছে, তাই তো, হঠাৎ করে হরতাল হচ্ছে, মিছিল হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। একটা সাপে কাটতেছে, মানুষ মারা যাচ্ছে। কুকুরে কামড় দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মারছে কেন বলো? হুম। ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়তেছে, মানুষ মারা যাচ্ছে। ব্যাপক পরিমাণে গরম পড়তেছে, মানুষ মারা যাচ্ছে। তাহলে মানুষের জীবন কি সুরক্ষিত বলো? হ্যাঁ, না স্যার। না, একদম ভালনারেবল। তাই সেটাও যে আমাদের মৃত্যু কখন আসবে আমরা জানি না, এই বিষয়গুলো কিন্তু তারা তাদের সাহিত্যকর্মে লিখেছে। যেমন দ্য রিকারিং ইমফেসিস অন ফেট, ফেটকে তারা ওয়ার্ড বলতো, দেখো হ্যাঁ, তারা তাদের সাহিত্যকর্মের ফেটের কথা এসেছে, এক্সাইল এবং লসের কথা এসেছে। হ্যাঁ, যেগুলো কি দেখানো হয়েছে, কি যেগুলো বলতেছে কি হার্ডশিপ এবং আনসার্টেনটি, মানুষের জীবন ফুল অফ হার্ডশিপ এবং আনসার্টেনটি, নিশ্চয়তা নেই মানুষের জীবনে। একইভাবে দেখো ক্রিশ্চিয়ানিটি ইন্ট্রোডিউস দ্য মোরাল ফ্রেমওয়ার্ক। অন্যদিকে যখন প্যাগানিজম থেকে ক্রিশ্চিয়ানিটি আসলো, তখন তাদের মোরাল ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হয়ে গেল। তারা কি করলো? অফার্ড হোপ, ফরগিভনেস অ্যান্ড স্পিরিচুয়াল মিনিং। যেখানে মানুষের মৃত্যু, মানুষের জীবনে অনিশ্চয়তা ছিল, সেখানে ক্রিশ্চিয়ানিটি এসে কি করলো? মানুষের জীবনে আশা জাগালো। ফরগিভনেস মানে পাপ করলে যে গডের কাছে ক্ষমা চাইলে আমরা ক্ষমা পেতে পারি, সেই বোধটা এখানে দেওয়া হলো। অ্যান্ড স্পিরিচুয়াল মিনিং, যে আমাদের জীবনের একটা মিনিং আছে। জিসাস ক্রাইস্ট আমাদের জীবনের জন্য, আমাদের পাপের জন্য তিনি জীবন দিয়েছেন, তার মানে আমাদের জীবনটা অবশ্যই মূল্যবান, তাই তো? আমরা আমাদের জীবনটাকে যদি সুষ্ঠুভাবে গড়ে তুলি, তাহলে তার হয়তো মৃত্যু বা তার হিরোইজম বা তার স্যাক্রিফাইসটা হয়তো বা সার্থক হবে। কিন্তু বর্তমানে কি দেখতেছি বলো? সেই ধর্মীয় কি ব্যালেন্স আছে এখন আর বর্তমানে? সারা বিশ্বের দিকে তাকালে আমরা কিন্তু তা দেখতে পাই না। এটা জাস্ট অনেক ক্ষেত্রে ধর্মটা উৎসবে পরিণত হয়, আনন্দ বিনোদনের অংশ পরিণত হয়। ধর্মের যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হয়তো আমাদের এই কার্যক্রমের ভিতরে আসছেই না। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে কি করছে সাহিত্যকর্ম আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের যে সোশ্যাল ভ্যালু বা মোরাল ভ্যালু বা রিলিজিয়াস ভ্যালুস, সেগুলোকে কিন্তু কি করছে? তুলে ধরছে, অফার করছে আমাদের সামনে। তার মানে কি, সাহিত্য কি? সাহিত্যকে একটা ফ্রেজ দিয়ে, মানে একটা সেন্টেন্স দিয়ে বলা হয়ে থাকে, লিটারেচার ইজ দ্য ড্যাশ অফ লাইফ। কি বলা হবে? এই ড্যাশে কি বসাবা বলো? লিটারেচার ইজ দ্য ড্যাশ অফ লাইফ অর সোসাইটি। মিরর। হ্যাঁ, মিরর বলা হয়, তাই তো? হ্যাঁ, লিটারেচার ইজ দ্য মিরর। মিরর অর রিফ্লেকশন। ওই তো, মিরর তো রিফ্লেকশনই করে, তাই বলছে রিফ্লেকশন অফ সোসাইটি। মানে তুমি এখন এই যে বললাম না, এখন যারা সাহিত্যকর্ম লিখছে, চুপচাপ লিখে যাচ্ছে, তাই তো, তাদের মতো করে, তারা কিন্তু আজ থেকে হয়তো 20 বছর বা 30 বছর বা 50 বছর পরে তারা আজকের রিফ্লেকশনটা তখন দেখাবে যে এই ছিল ওই সময়ের, হ্যাঁ, যে 20th সেঞ্চুরিতে, হ্যাঁ, বা শুরুর দিকে, সরি 21st সেঞ্চুরি শুরুর দিকে
আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ছিল এরকম। সেই যে 2001 সাল 2 সাল থেকে শুরু হয়েছে, এখনো মারামারি হট্টগোল চলতেই আছে। আর মোটামুটি নির্বাচন আসলেই তো দ্বন্দ্বের শেষ নাই। প্রত্যেকটা নির্বাচনের সময় কোনো না কোনোভাবে একটা দ্বন্দ্ব সংঘাত হয়েছে, এবং এখানে কিছু মানুষের জীবন গেছে, রক্ত দিতে হয়েছে। আমাদের বাংলাদেশের বর্তমানে যে অবস্থা করতেছে, বা গত 10 বছর 20 বছর 15 বছর ধরে, এরকম এক্সাম্পল আমরা মনে হয় বিশ্বে খুব কমই পাই, নাকি? হুম। জি স্যার। আছে। কারণ এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো মোবাইলের যুগ। এই যে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, আর বিশ্বে এরকম ঘটনা আমরা কয়টা দেখতেছি, কয়টা দেশে ঘটতেছে বলো? রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে, মানুষকে গুলি করা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এরকম ঘটনা কয়টা ঘটতেছে আর সারা পৃথিবীতে? এরকম কতগুলো পেয়েছো? আমরা কি হলে তো আমরা আমরা সবাই জানতে পারবো, কারণ জানতে পারবো, তাই না? এখন মোটামুটি গ্লোবালাইজেশনের যুগ, জি ইন্টারনেট স্যার। মিডিয়াতে আমরা দ্রুত পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে। এখানে কি প্রকাশ পাচ্ছি বা আমরা কি করতেছি আসলে আমরা জানি না। হ্যাঁ, মানে অদ্ভুত একটা সিচুয়েশনের ভিতরে আমরা চলছি, আসছি। হ্যাঁ, তো যাই হোক, একদল চেষ্টা করছে ভালো করার, আর এক দল চেষ্টা করছে এটাকে নস্যাৎ করার। এভাবেই চলছে, এবং এটা যে কতদিন চলবে আমরা জানি না। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাহিত্যকরণের ব্যাপার। তাহলে আমরা এখানে যদি আমরা একটু দেখি, যে এখানে কয়েকটা বইয়ের নাম বলো তাহলে, বা একটা পোয়েমের নাম বলো, বা রাইটিং এর নাম বলো, 5টা। কেউ বলতে পারো 5টা রাইটিং এর নাম? সেটা প্রোজ হোক আর পোয়েট্রি হোক। একজন বলো, হাত তুলো। হুম। 5জন রাইটারের নাম বলবা, আর 5টা রাইটিং এর নাম বলবা। বলো, একটু হাত তোলো। 5টা রাইটিং আর 5জন রাইটারের নাম। কেউ বলতে পারবে না? মাত্র একজন হাত তুলেছে, সোহাগ মিয়া। বাকিরা মানে এতক্ষণ পরে তাহলে আমরা কি শিখলাম, যদি আমি 5টা রাইটারের নাম না বলতে পারি, বা রাইটিং এর নাম না বলতে পারি? কতবার আমি রিপিট করেছি কথাগুলো, কতবার? হুম। কেউ পারবে না? জোর করে হাত তোলাতে হচ্ছে কেন বলো? হ্যাঁ, যে স্যার তো সবাইকে জিজ্ঞাসা করে না, এই জন্য একজন হাত তুললেই হবে, তাই তো? আচ্ছা, সোহাগ মিয়া বলো। বাকিরা চুপ হয়ে আছে তো আছেই, ওদের বলে লাভ নাই। নাও, তোমরা আসলেই খুবই অন্যরকম। নাও। স্যার 5জন, 5টা গল্পের নাম বলতেছেন আপনি? মানে রাইটিং এর নাম বলো, সেটা প্রোজ হোক আর পোয়েট্রি হোক। হ্যাঁ। বিওলফ, দ্য ওয়ান্ডারার, সিফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফ ওয়াইফ লেমেন্টস। ল্যামেন্ট, হ্যাঁ। ফার্স্ট। আর রাইটার হচ্ছে আলফ্রেড দ্য কিং, আলফ্রেড দ্য কিং, আলফ্রেড দ্য গ্রেট, হ্যাঁ। বিড, হুম। uh, কিনেউলফ, কেনউলফ, হ্যাঁ। তারপরে? উড, নাকি ক্যাডমন। হুম। আর কেউ আছে? মনে পড়তেছে না একটা। না, আর তো পাইনি, এই কয়টাই আমরা পেয়েছি সম্ভবত। জি স্যার, এবারে তো ভালো, যাক। বাকিরা এখন পারছো না কেন জানি না, বা ইচ্ছা নেই হয়তো বা বলার। ওকে। তো এই পর্যন্ত যা পড়ালাম, বুঝতে পারছো সবাই? বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে, ভেরি গুড। তো যে পর্যন্ত পড়লাম এইটুকু আমরা আমাদের একটু উইলিয়াম জে লং এর বই থেকে একটু আমরা চেক করি, ঠিক আছে? তো দেখো, উইলিয়াম জে লং এ কি দিয়ে শুরু করেছে প্রথমেই? হ্যাঁ, মানে আমরা যেমন রাজনৈতিক ইতিহাস এটা সেটা দিয়ে পড়লাম,
এখানে কিন্তু ওইসব কিছুই নিয়ে আসা হয়নি, একদম সরাসরি আমাদের বিয়ল্ফ যে এপিকটা আছে সেটা দিয়ে শুরু করা হয়েছে। আমরা এটা একটু পড়ব, যদিও আমার ওখানে সামারাইজেশন করা আছে, কিন্তু এখান থেকে আমরা একটু পড়ি, কারণ এখান থেকে বিয়ল্পের উপরে নোট থাকে, কোশ্চেন থাকে কিছু, যদিও গল্পটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না, কিন্তু বিয়ল্পের উপরে শর্ট নোট লিখতে বলা হয়। তো দেখো আওয়ার ফার্স্ট পোয়েট্রি, তাই তো? তাহলে আমরা দুই ধরনের রাইটিং পেলাম, তাই না? দুই ধরনের রাইটিং পেলাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডে। কি কি সেগুলো বলো তো, কোন কোন ধরনের? এপিক পোয়েম, এলিজিয়াক, না মানে পোয়েট্রি আর প্রোজ। পোয়েট্রি আর prose। আমরা জানি অনেক ধরনের লেখা আছে, তাই না? ড্রামা আছে, নভেল আছে, তাই না? মানে কিন্তু এর ভিতরে আমরা পেয়েছি মাত্র দুইটা, পোয়েট্রি আর প্রোজ। এখন পোয়েট্রির ভিতরে ভাগ আছে, সেখানে এপিক পোয়েট্রি বা হিরোইক পোয়েট্রি, রিলিজিয়াস পোয়েট্রি, তাই না, ওরাল বা ইত্যাদি ভাগ আছে, কিন্তু আমরা দেখতেছি পোয়েট্রি আর প্রোজ। তাহলে প্রথম মানে ডমিনেন্ট ছিল হচ্ছে পোয়েট্রিটা এই সময় বেশি ব্যবহৃত হয়েছে, কারণ ওরালি লেখা যেত। আর প্রোজটা তখন এসেছে যখন লিখিত রূপ আসছে, এবং প্রোজটা শুরু হয়েছে মোটামুটি ওই যে আলফ্রেড দ্য গ্রেটের সময় থেকে, কিং আলফ্রেড দ্য গ্রেট, কারণ তিনি সেগুলোকে একটা সম্মানিত রূপে আনার চেষ্টা করেছিলেন। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে বিয়ল্ফ, হিয়ার ইজ দ্য স্টোরি অফ বিয়ল্ফ, দ্য আর্লিয়েস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট এপিক অর হিরোইক পোয়েম ইন আওয়ার লিটারেচার। তাহলে ইংরেজি সাহিত্যের আর্লিয়েস্ট এবং গ্রেটেস্ট এপিকই হচ্ছে কোনটা? এই বিয়ল্ফ। হ্যাঁ, ইট বিগিনস উইথ আ প্রোলগ হুইচ ইজ নট অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য স্টোরি। প্রোলগ নিয়ে, যেটা গল্পের মূল অংশ না, তাহলে ওটা নিয়ে আমরা কথা বলছি না। এখন এখানে যে গল্পটা এসেছে, বাট হুইচ উই রিভিউ গ্ল্যাডলি ফর দ্য সেক অফ স্প্লেন্ডিড পোয়েটিক্যাল কনসেপশন দ্যাট প্রডিউস সিল্ড কিং অফ স্পেয়ারডেন্স। তাহলে স্পেয়ারডেন্স নামে একটা রাজ্য ছিল, যার রাজার নাম কি বলো? তো, হ্যাঁ, কোনটা SCYLD, তাই তো? সিল্ড, SCYLD বলবো কি? সিল্ড। তো দেখি কি ঘটনা ঘটে, এই গল্পটা আমরা একটু পড়বো পুরোটা, কারণ এখানকার ইয়ে থেকে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাংলো সেকশন মানে সোশ্যাল পিকচারটা চাই। এট আ টাইম, বুঝছে, গল্পটা এভাবে শুরু হয়েছে যে এক সময়, হোয়েন দ্য স্পেয়ারডেন্স ওয়ার উইদাউট আ কিং, মানে স্পেয়ারডেন্সে কোনো রাজা ছিল না, তাই তো? মানে কোনো রাজা ছিল না, হয়তো কোনো রাজা মারা গিয়েছিলেন। এই সময় কি ঘটলো? আ শিপ কেম সেইলিং ইনটু দিয়ার হারবার। হারবার কি বলো? আশ্রয়, হ্যাঁ, হারবার কি? আশ্রয় নেওয়া না? আশ্রয় বলো। একটা জাহাজ আসলো, তাই তো, ভেসে, সেলিং করে ইনটু দিয়ার হারবার। হারবার মানে বোঝায় পোতাশ্রয়, যেখানে এসে জাহাজ নৌকা থামে, তাই তো? বন্দর। যেমন কি বন্দরে আমরা থাকি না, বন্দর তো আছেই, বন্দরটা পুরো এলাকাটাকে বলা হয়, কিন্তু ওটা হচ্ছে কোন জায়গাটাকে বোঝা হয়? যেখানে এসে থামে, যেমন ফেরিঘাট হ্যাঁ বলো। বলতেছি যে স্যার ঘাট ঘাট বোঝায় যে। হ্যাঁ, ঘাট বুঝতে পারো তুমি, এখন যেভাবে মনে করো সেটা সমস্যা না। হ্যাঁ, তাহলে ওই ঘাটে মনে করো একটা নৌকা এসে থামলো। ইট ওয়াজ ফিল্ড উইথ ট্রেজার্স অ্যান্ড ওয়েপন্স অফ ওয়ার। সেই জাহাজে কি ছিল? প্রচুর সম্পদ ছিল, এবং সাথে ছিল যুদ্ধের অস্ত্র, মানে যুদ্ধাস্ত্র। অ্যান্ড ইন দ্য মিডস অফ দিস ওয়ার লাইক থিংস, আর এই যুদ্ধের জিনিসগুলোর মধ্যে ওয়াজ আ বেবি স্লিপিং, একটা শিশু ঘুমাচ্ছিল। ঠিক আছে তো? জি স্যার। একটা আশ্চর্যজনক ঘটনা। নো ম্যান সেল দ্য শিপ, কিন্তু কোনো মানুষ ছিল না জাহাজে, এমনিই জাহাজটা একা একই ভাসতে ভাসতে এসেছিল। দেখো, ইট কেম অফ ইটসেলফ ব্রিঙ্গিং দ্য চাইল্ড হুজ নেম ওয়াজ সিল্ড। তাই তো, তা বলছে নাও সিল্ড গ্রু অ্যান্ড বিকাম আ মাইটি ওয়ারিয়ার। তো ওকে হয়তো মানুষজন নিয়ে নিল, তারপর সে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, সে একজন শক্তিশালী যোদ্ধা হয়ে গেল। অ্যান্ড লিড দ্য স্পেয়ারডেন্স ফর ম্যানি ইয়ার্স, এবং তিনি রাজা হিসাবে, ওয়াজ দেয়ার কিং, তাই তো, রাজা হিসাবে সেই রাজ্যটাকে অনেক বছর ধরে তিনি শাসন করছিলেন, মানে পরিচালনা করছিলেন। হোয়েন হিজ সান বিয়ল্ফ, তারপরে তার ছেলে হলো, ছেলের নাম হলো কি বলো? হ্যাড বিকাম স্ট্রং অ্যান্ড ওয়াইজ এনাফ টু রুল, যখন তার ছেলের যথেষ্ট বয়স হলো, শক্তিশালী হয়ে উঠলো এবং শাসন করার মতো যথেষ্ট জ্ঞান হলো, দেন ওয়ার্ড কে ফেট, নাকি দেখো, ফেট হু স্পিক্স বাট ওয়ান্স টু আ ম্যান। হ্যাঁ, তাহলে যে ভাগ্য মানুষের সাথে একবার মাত্র কথা বলে, সে আসলো
দেখো সে আসলো, কেম অ্যান্ড স্টুড অ্যাট হ্যান্ড। ঠিক আছে, তো সে এসে দাঁড়ালো কার কাছে? এই সিল্ডের কাছে। কারণটা কি? ইট ওয়াজ টাইম ফর সিল্ড টু গো, কারণ সিল্ডের যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় হয়ে যাওয়া মানে কি? মারা মারা গেছে। যায়। মারা মারা যাওয়া। যাও হ্যাঁ, এবং তার জায়গায় শাসনভার গ্রহণ করবে কে? বিয়ল বিয়ল। Bill. দেখো এই যেখানে বলা হচ্ছে যে দেন সিল ডিপার্টেড অ্যাট ওয়ার্ড অফ ওয়ার্ড স্পোকেন, হ্যাঁ, ওয়ার্ড তার সাথে কথা বললো এবং সে চলে গেল। দ্য হিরো টু গো টু দ্য হোম অফ গডস, যে হিরোকে আদেশ করলো কোথায় যাওয়ার জন্য? গডদের দেশে যাওয়ার গডদের জন্য। গডদের দেশ মানে কি? মানে মারা যাওয়া। কবিরা তো মারা এভাবেই যাওয়া। কথা বলতো, কবিরা তো আর সরাসরি কথা বলে না, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে আকর্ষণীয় করে কথা বলে। তো যাই হোক, এটা আমি পুরোটা পড়তে যাচ্ছি না কবিতার অংশটা। তো এইখানে হলো কি, দেখো অ্যান্ড ওয়ান অফ সিলস ডিসেন্ডেন্টস, তাহলে মোটামুটি রাজা হয়ে গেল, মানে বিয়লফ। অন্যদিকে সিল্ডের একজন ডিসেন্ডেন্ট মানে বুঝো তো? বংশধর। হ্যাঁ, বংশধর, তাই তো? হ্যাঁ, সিলস এর বংশধর ছিল হচ্ছে রোদগার। নাম হচ্ছে কি? রোদগার। রোদগার। সে রোদগার। আবার ছিল কি? কিং অফ দ্য ডেনস, সে ছিল আবার ডেনের রাজা। তাহলে বিয়ল্প ছিল কোথাকার রাজা বলো? ডেনেরই তো। স্পেয়ার ডেন। ওটা হচ্ছে স্পেয়ার ডেন্স, তাই তো? আর এটা হচ্ছে শুধু ডেন্স। দুইটা আলাদা। হ্যাঁ, দুটো আলাদা, অবশ্যই দুটো আলাদা। স্পেয়ার হ্যাঁ। ডেন্স। তাই বলছে যে উইথ হিম দ্য স্টোরি অফ আওয়ার বিয়ল্ফ বিগিনস, আর সেখান থেকেই বিয়ল্ফের গল্পটা শুরু হয়। দেখো, রোদগার ইন হিজ ওল্ড এজ হ্যাড বিল্ড নিয়ার দ্য সি আ মিড হল কল্ড হেরোথ। তার মানে মানে শেষ বয়সে এসে, হ্যাঁ, রোদগার বৃদ্ধ বয়সে এসে সমুদ্রের কাছাকাছি সে একটা হল বানিয়েছিল, তাই তো? মিড হল মানে হচ্ছে মেডোতে, মেডো মানে কি? ওপেন ফিল্ডে সে একটা বিশাল একটা হল বানিয়েছিল, যেখানে মানুষজন একসাথে থেকে আনন্দ মজা গল্প করতে পারবে, এরকম একটা হল বানিয়েছিল। তার নাম কি সেই হলটার? হেরোদ। হেরোথ। হেরো। দ্য মোস্ট স্প্লেন্ডিড হল ইন দ্য ওয়ার্ল্ড, বলা হচ্ছে এটা ছিল কি পৃথিবীর মধ্যে সবচেয়ে চমৎকার একটা হল। হোয়ার দ্য কিং অ্যান্ড ইজ ডেইনস গ্যাদার্ড নাইটলি টু ফিস্ট, যে হলে রাজা এবং তার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা কি করত? প্রতি রাতে তারা গ্যাদার করত, কি করার জন্য? খাওয়া দাওয়ার। ফিস্ট অ্যান্ড টু লিসেন টু দ্য সংস অফ দ্য অফিস গ্লিমেন। গ্লিমেন মানে এই যারা হচ্ছে পয়েট ছিল বা ওরালি যারা বিনোদন দিত, তাদের গান, তাই তো, কবিতা শোনার জন্য তারা একত্রে মিলিত হতো। এইভাবে তারা প্রতি রাতে আসতো। ওয়ান নাইট অ্যাজ দে ওয়ার অল স্লিপিং, তাই তো, একদিন তারা ঘুমাচ্ছিল। আ ফ্রাইটফুল মনস্টার নেম গ্রেন্ডেল ব্রোক ইনটু দ্য হল অ্যান্ড কিল্ড 30 অফ দ্য স্লিপিং ওয়ারিয়র্স। হ্যাঁ, তখন কি হলো? রাজারা যখন ঘুমাচ্ছিল তখন একজন মনস্টার আসলো, নাম হচ্ছে কি? গ্রেন্ডেল। সে এসে এই হলে ঢুকে তাদের ভিতর থেকে 30 জন ঘুমন্ত যোদ্ধাকে কি করলো? মেরে ফেললো। and carried off their bodies to devour them in his lair under the sea. হ্যাঁ, সে যেহেতু সমুদ্রের একটা মনস্টার গ্রেন্ডেল, তো আমরা একটু গ্রেন্ডেলকে দেখি সে কেমন। হ্যাঁ, ম্যান ইটিং ডেমন। হ্যাঁ, দেখো এই যে দেখতে পাচ্ছ, ওয়াও। এই হচ্ছে সেই গ্রেন্ডেল। এটা কি আদৌ বাস্তবে ছিল বলে মনে হয়? না না স্যার হ্যাঁ, এগুলো সিম্বলিক্যাল, ঠিক আছে তো? সিম্বলিক্যাল। আমরা কি বলতে পারি না যে আমাদের দেশে যা ঘটতেছে এখন, তো যদি কোনো রাইটার সাহিত্যকর্ম লেখে, সে হয়তো এটা সিম্বলিক্যালি লিখলো, তখন হয়তো কোনো দৈত্যের অবতারণা ঘটালো। আসলে দৈত্য বলে কিছু ছিল না, কিন্তু দৈত্যের একটা রূপায়ণ করা হয়েছে, সেটার মাধ্যমে দেখানো হয়েছে যে হঠাৎ করে দেশের উপর একটা সেই ইডিপাসের মতো ফিংস আসতেছে। ফিংস কি আসলে সত্যি ছিল তখন, নাকি এটা জাস্ট মেটাফরিক্যাল একটা গল্প কাহিনী? হ্যাঁ, তো এরকম মেটাফরিক্যাল। তাই বলছে যে গ্রেন্ডেল আসলো এবং মেরে ফেললো, এবং যাদেরকে মেরে ফেললো তাদের বডি নিয়ে চলে গেল সমুদ্রের মধ্যে নিচে, তার যে লেয়ার, তার যে জায়গা, থাকার জায়গা, সেখানে বসে বসে খাওয়ার জন্য। দ্য অ্যাপালিং ভিজিট ওয়াজ স্পিডিলি রিপিটেড, এইভাবে প্রায়ই আসতো। হ্যাঁ, প্রায়ই আসতো। অ্যান্ড ফেয়ার অ্যান্ড ডেথ রেইন ইন দ্য গ্রেট হল, এতে মানুষজন ভয় পেয়ে গেল, মৃত্যু আতঙ্ক পুরো ছড়িয়ে পড়লো। দ্য ওয়ারিয়ার্স ফট অ্যাট ফার্স্ট, সবাই প্রথম যুদ্ধ করলো, কিন্তু কেউ পারলো না। কারণ কি? বাট ফ্লেড হোয়েন দে ডিসকভার দ্যাট নো ওয়েপন কুড হার্ম দ্য মনস্টার, যে কোনো অস্ত্র দিয়ে তাকে কি করা যাবে না, তার কোনো ক্ষতি করা যাবে না। হেরোথ ওয়াজ লেফট ডিজার্টেড অ্যান্ড সাইলেন্ট, সবাই তাকে রেখে চলে গেল।
ফর 12 উইন্টার্স মানে কি? ফর 12 উইন্টার্স মানে কত বছর? 12 বছর। 12 বছর গ্রেন্ডেলস হরাইবল রেইডস কন্টিনিউড। 12 বছর ধরে এটা চললো। অ্যান্ড জয় ওয়াজ চেঞ্জড টু মর্নিং অ্যামং দ্য স্পেয়ার ডেন্স। ঠিক আছে তো? হ্যাঁ, এই যে স্পেয়ার ডেন্সের এই এলাকাগুলোতে সবগুলো কি কি হলো? ডেন্স, স্পেয়ার ডেন্স, এই জায়গাগুলোতে পুরো মানে কি মর্নিং এ ভরে গেল। অ্যাট লাস্ট দ্য রুমার অফ গ্রেন্ডেল ক্রসড ওভার দ্য সি টু দ্য ল্যান্ড অফ গেটস। ঠিক আছে তো? গেটস নামে আরেকটা রাজ্য আছে, সেখানে ছড়িয়ে পড়লো। হোয়ার আ ইয়ং হিরো, দেখো, ডুয়েল্ট ইন দ্য হাউস অফ হিজ আঙ্কেল কিং, দেখো হাইগিলেক, মানে এটা মোটামুটি স্পেয়ার ডেন্সের দেখাচ্ছে মানে পূর্ববর্তী ঘটনা, একটু আগের ঘটনা। তাহলে বিয়ল্ফ কে ছিল জানো? স্কিল্ডের ছেলে। সিল্ডের ছেলে, হ্যাঁ, তার ছেলে। সে তখন মানুষ হচ্ছিল অন্যের কাছে, দেখো এই যে তার আঙ্কেলের কাছে মানুষ হচ্ছিল সেই সময় থেকে, কিন্তু পিছনে গিয়ে বলো না, এখান থেকেই শুরু হচ্ছে গল্পটা, তার মানে অনেক পিছনে গিয়ে। বিয়ল্ফ ওয়াজ হিজ নেম, আ ম্যান অফ ইমেন্স স্ট্রেংথ অ্যান্ড কারেজ অ্যান্ড আ মাইটি সুইমার হু হ্যাড ডেভেলপড হিজ পাওয়ার্স ফাইটিং দ্য নিকার্স, হোয়েলস, ওয়ালরাস, সিলস, মানে এগুলো হচ্ছে সামুদ্রিক যে মাছ বা প্রাণী যাদের সাথে সে যুদ্ধ করতে পারতো। ইন দ্য আইস বাউন্ড নর্দার্ন ওশান, হোয়েন হি হার্ড দ্য স্টোরি, যখন এই যে স্পেয়ার ডেন্স বা ডেনের এই গল্পগুলো সে শুনলো, বিয়ল্ফ ওয়াজ টায়ার্ড টু গো অ্যান্ড ফাইট দ্য মনস্টার, ফ্রি দ্য ডেন্স হু ওয়ার হিজ ফাদার্স ফ্রেন্ড, যারা ছিল কি তার বাবার বন্ধু। এই যে ডেন্সের মানুষদেরকে সে ফ্রি করার জন্য গেল, মানে তারই তো ডিসেন্ডেন্ট ছিল, তাই না? বলছে না যে সিল্ডের ডিসেন্ডেন্ট ছিল কে? এই রোদগার, তাই তো? রোজগার। হ্যাঁ, তা বলছে উইথ 14 কম্পেনিয়ন্স হি ক্রস দ্য সি, সে এরকম 14 জন তার সঙ্গী নিয়ে সে সমুদ্র পাড়ি দিয়ে সে চলে গেল কোথায়? ওই ডেন্সে। দেয়ার ইজ অ্যান এক্সিলেন্ট বিট অফ ওশান পোয়েট্রি, তারপর তো মানে বিশাল একটা বর্ণনা আছে পোয়েট্রিতে, এপিকে। অ্যান্ড উই গেট আ ভিভিড আইডিয়া অফ হসপিটালিটি অফ ব্রেভ পিপল বাই ফলোয়িং দ্য পোয়েটস ডেসক্রিপশন অফ বিয়ল্ফস মিটিং উইথ কিং রোদগার অ্যান্ড কুইন ওয়েলদু। মানে যারা তখন পৌঁছালো, যখন তারা ডেনে পৌঁছালো, তখন কিং রোদগার সহ তার রানী ওয়েলদু তাদেরকে কিভাবে গ্রহণ করলো, তাই তো? তার একটা বিশাল বর্ণনা আছে যে তৎকালীন মানুষ কেমন হসপিটেবল ছিল, হ্যাঁ, অতিথিপরায়ণ ছিল, কেমন সাহসী ছিল, এইগুলো সব বর্ণনা আছে। অ্যান্ড অফ দ্য জয় অ্যান্ড ফিস্টিং অ্যান্ড স্টোরি টেলিং ইন হেরত, তাই তো? এবং সেখানে তারা কিভাবে এই হেরতটা কিসের যেন নাম, দেশের নাম না একটা হলের নাম? মিড হল। হ্যাঁ, তাই তো? সেখানে তারা কিভাবে গল্প বলতো, কিভাবে মজা করতো, আনন্দ করতো, সেটার বিশাল বর্ণনা আছে। এমনকি রানী নিজে এসে কিভাবে তার ওয়ারিয়রদেরকে বা সোলজারদেরকে সেবা করতো বা মানে কি বলবো সার্ভ করতো, সেটা বর্ণনা আছে। দেখো, দ্য পিকচার অফ ওয়েলদো পাসিং দ্য মিড কাপ টু দ্য ওয়ারিয়র্স উইথ হার ওন হ্যান্ড ইজ আ নোবল ওয়ান অ্যান্ড প্লেনলি ইন্ডিকেটস দ্য রেভারেন্স পেইড বাই দি স্ট্রং মেন টু দিয়ার ওয়াইফস অ্যান্ড মাদার্স। হ্যাঁ, এবং তৎকালীন মানুষরা যে তাদের স্ত্রী বা মাদেরকে যে সম্মান করত, সেটাও এখানে সুন্দর করে বর্ণনা আছে। Night comes on, the fear of Grendel is again upon the Danes, and all withdraw after the king has warned Beowulf of the frightful danger of sleeping in the hall. মানে ওটা তারা দিনের বেলায় হলে মজা করতো, আনন্দ মজা করতো, তারপর আবার রাতের বেলায় চলে যেত। কিন্তু এই সময় এসে করলো কি, ওই যে রদগার সাবধান করে দিল ইয়াকে, বিয়ল্ফকে, যেখানে থাকা ঠিক হবে না। কিন্তু করলো কি, বাট বিয়ল্ফ লাইজ ডাউন উইথ হিজ ওয়ারিয়র্স সেইং প্রাউডলি দ্যাট সিন্স ওয়েপন্স উইল নট অ্যাভেল এগেইনস্ট দ্য মনস্টার, যে যেহেতু কোনো অস্ত্র দিয়ে এই মনস্টারটাকে মানে কি থামানো যাবে না, হি উইল গ্র্যাপেল উইথ হিম বেয়ার হ্যান্ডেড, তিনি খালি হাতেই তার গলা টিপে ধরবে। অ্যান্ড ট্রাস্ট টু আ ওয়ারিয়র স্ট্রেংথ, হ্যাঁ, যে একজন যোদ্ধার যে শক্তি আছে, সে শক্তি দিয়ে, মানে সে একজন নিজেকে শক্তিশালী যোদ্ধা মনে করে নাকি, তাহলে সেই নিজস্ব গায়ের শক্তি দিয়েই সে ওই কি করবে, মনস্টারটাকে গলা টিপে মারবে, এরকম একটা ইচ্ছা। তো যাই হোক, ফোর্থ ফ্রম দ্য ফেন্স মানে কি, ওই যে তোমার যে মানে কি সমুদ্র বা হচ্ছে ওই এলাকা, সেখান থেকে উঠে আসলো। ফ্রম দ্য মিস্টি মুরল্যান্ডস গ্রেন্ডেল, দেখো, কেম গ্লাইডিং গডস রথ হিবোর, হ্যাঁ, মানে গডের যে রাগ বিদ্বেষ, সেটা যেন সে বহন করে নিয়ে আসলো। কেম আন্ডার ক্লাউডস আনটিল হি স ক্লিয়ারলি, দেখো এখানে সে বর্ণনাটা আছে। গ্লিটারিং উইথ গোল্ড প্লেটস দ্য মিড হল অফ মেন ডাউন ফেল দ্য ডোর দো ফাস্টেন উইথ দ্য ফায়ার ব্যান্ডস। তার মানে কি, সে গ্লিটারিং উইথ গোল্ড প্লেটস দ্য মিড হল অফ মেন, মানে মিড হলের মানুষগুলো গোল্ড প্লেট নিয়ে মজা করছে, খাচ্ছে, এরকম করে। আর ওই সময় হলো কি, ডাউন ফেল দ্য ডোর, তখন ডোরটা এসে পড়লো।
যে দরজাটা কি করা ছিল, দো ফাস্টেন্ড উইথ ফায়ার ব্যান্ডস, যদিও দরজাটা আগুনের ব্যান্ড দিয়ে আটকানো ছিল। যখনই দরজা পড়লো মানে কি কি আসলো বলো? মনস্টারটা। মনস্টার, তাই তো? বলছে ওপেন ইট স্প্র্যাং এট দ্য স্ট্রোক অফ হিজ প মানে কি হাতের থাবা, ওই মনস্টারের হাতের থাবায় দরজাটা পুরো খুলে গেল। সোলেন উইথ রেইজ বাস্ট ইন দ্য বেল ব্রিঙ্গার, বেল মানে কি মানে কি দুর্ভাগ্য যেন সে বয়ে নিয়ে আসলো। উইথ রেইজ বাস্ট ফ্লেমড ইন হিজ আইজ আ ফিয়ার্স লাইট লাইক ফায়ার্স, হ্যাঁ, লাইক এস ফায়ার মানে লাইক ফায়ার, আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে চারিদিকে তাকালো এই মনস্টারটা। তো যাই হোক, অ্যাট দ্য সাইট অফ মেন এগেইন স্লিপিং ইন দ্য হল, এই হলে এতগুলো মানুষকে ঘুমাতে দেখে গ্রেন্ডেল লাভস ইন হিজ হার্ট, হ্যাঁ, খুব খুশি হলো। কারণ কি, থিঙ্কিং অফ হিজ ফিস, সে ভাবলো এখানে অন্তত আর একটা মজা করা যাবে নাকি। হি সিজ দ্য নিয়ারেস্ট স্লিপার, ক্রাশেস হিজ বোন কেজ উইথ আ বাইট অ্যান্ড টিয়ার্স হিজ লিম ফ্রম লিম অ্যান্ড সোয়ালোজ হিম, হ্যাঁ, মানে তার একদম ছিঁড়ে ফেললো এবং হাত পা ছিঁড়ে ছিঁড়ে সে খাতে থাকলো। দেন হি ক্রিপস টু দ্য কাউচ অফ বিয়ল্ফ, আস্তে আস্তে যেখানে বিয়ল্ফ শুয়ে আছে সেখানে গেল। অ্যান্ড স্ট্রেচেস আউট আ ক্ল মানে কি হাত বা থাবা, যেই সে থাবা বাড়ালো অনলি টু ফাইন্ড ইট ক্লাচ ইন আ গ্রিপ অফ স্টিল, দেখলো কি একটা স্টিলের কি হলো, একটা মানে ফাঁদের ভিতরে তার হাত আটকে গেছে, মানে ফাঁদ পেতে রাখছে, যেমন ইঁদুরে করি না আমরা, ফাঁদ পেতে রাখি ইঁদুর ধরার জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, এর অবস্থাও সেরকম হয়েছে। আ সাডেন টেরর স্ট্রাইক দ্য মনস্টার হার্ট, হঠাৎ করে ভয় পেয়ে গেল। হ্যাঁ, সরি দাঁড়াও আমি একটু, আচ্ছা, তাই বলছে দেখো, আ সাডেন টেরর স্ট্রাইক দ্য মনস্টার হার্ট, হঠাৎ করে মনস্টারটা ভয় পেয়ে গেল। হি রোয়ার্স, স্ট্রাগলস, ট্রাইস টু জার্ক হিজ আর্ম ফ্রি, খুব চেষ্টা করলো তার হাতটাকে ফ্রি করার জন্য। বাট বিয়ল্ফ লিভস টু হিজ ফিট, কিন্তু বিয়ল্ফ মোটামুটি লাফ দিয়ে উঠলো। অ্যান্ড গ্র্যাফেলস হিজ এনিমি বেয়ার হ্যান্ডেড, গ্র্যাফেল মানে কি একদম গলা টিপে ধরা নাকি। টু অ্যান্ড ফ্রো দে সার্চ, তারপরে মোটামুটি খুব টানাটানি হলো। টেবিলস আর ওভারটার্ন, গোল্ডেন বেঞ্চেস রিপড ফ্রম দেয়ার ফাস্টেন্স, গোল্ডেন বেঞ্চগুলোকে বাধা ছিল সেখান থেকে সব খুলে গেল, মানে খুব ধস্তাধস্তি হচ্ছে, ঠিক আছে। দ্য হোল বিল্ডিং কোয়েক্স, পুরো বিল্ডিংটা কেঁপে উঠলো। অ্যান্ড অনলি ইটস আয়রন ব্যান্ডস কিপ ইট ফ্রম ফেলিং টু পিসেস, হ্যাঁ। বিয়ল্ফস কম্পানিয়ন্স আর অন দেয়ার ফিট নাও, বিয়ল্ফের কম্পানিয়নেরা দাঁড়িয়ে গেল। হ্যাকিং ভেনলি অ্যাট দ্য মনস্টার উইথ সোর্ড অ্যান্ড ব্যাটেল অ্যাক্সেস, তারা ওই মনস্টারের শরীরে কি করে থাকলো, তরবারি দিয়ে বা যুদ্ধের যে কোড়াল আছে সেই কোড়াল দিয়ে কাটতে থাকলো। কিন্তু কাটলে কি কোনো কাজ হবে বলো? না। অ্যাডিং দেয়ার শাউটস টু দ্য ক্র্যাশিং অফ ফার্নিচার অ্যান্ড দ্য হাউলিং ওয়ার সং অফ গ্রিন্ডেল, ওদিকে গ্রিন্ডেলও খুব চিৎকার করছে, হাউলিং করছে, আর এদিকে মানে চারিদিক থেকে যত ফার্নিচার ছিল ধস্তাধস্তিতে সব পড়ে মানে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। আউটসাইড ইন দ্য টাউন দ্য ডেন স্ট্যান্ড শিভারিং অ্যাট দ্য আপ্রোর, ওদিকে ডেঞ্জের মানুষগুলো তো দেখতেছে দূর থেকে, কাঁপতেছে। হ্যাঁ, স্লোলি দ্য মনস্টার স্ট্রাগল টু দ্য ডোর, স্ট্রাগল করতে করতে মনস্টারটা কোনো রকম বের হয়ে আসলো। ড্র্যাগিং বিয়ল্ফ হুজ ফিঙ্গার্স ক্র্যাক উইথ দ্য স্ট্রেইন বাট হু নেভার রিল্যাক্সেস হিজ ফাস্ট গ্রিপ, হ্যাঁ, মানে টানতে টানতে নিয়ে আসার কারণে ফিঙ্গারগুলোকে ক্র্যাক হয়ে গেল, ব্যথা পেল, কিন্তু বিয়ল্ফ তবুও ছাড়লো না। সাডেনলি আ ওয়াইড ওন্ড ওপেন্স ইন দ্য মনস্টার সাইড, হঠাৎ করে কি হলো, যে হাতটা ধরেছিল মানে একটা হাত যেটাতে হচ্ছে ওই যে ফাঁদে আটকে গেছিল, সে হাতটা অনেকখানি ফাঁকা হয়ে গেল, মানে কি ছিঁড়ে গেল। দেখো দ্য সিনিউজ স্ন্যাপ, মানে একদম এই যে আমরা কি বলি শোল্ডার থেকে হাতটা, দেখো দ্য হোল আর্ম ইজ রেঞ্জ অফ অ্যাট দ্য শোল্ডার থেকে পুরো হাতটা ছিঁড়ে উঠে আসলো। অ্যান্ড গ্রেন্ডেল স্কেপ শ্রিঙ্কিং অ্যাক্রস দ্য মুর অ্যান্ড প্লাংস ইন্টু দ্য সি টু ডাই, কি হলো, সে মোটামুটি কোনো রকম নিজেকে বাঁচিয়ে চিৎকার করতে করতে সে সেই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে মারা পড়লো আর কি। তো এইভাবে মোটামুটি গ্রেন্ডেলকে কি করে গেল, মিডল থেকে বাঁচানো গেল। বিয়ল্ফ ফার্স্ট এক্সাল্টস ইন হিজ নাইট সোয়ার্ড, খুব খুশি হলো বিয়ল্ফ। দেন হি হ্যাংস দ্য হিউজ আর্ম উইথ ইস টেরিবল ক্লজ ফ্রম আ ক্রস বিম ওভার দ্য কিং সিট,
হ্যাঁ, রাজার যে সিট আছে, সিংহাসন আছে, সেখানে ওই গ্রিন্ডেলের হাতটাকে টাঙিয়ে রাখলো। অ্যাজ ওয়ান উড হ্যাং আপ আ বেয়ার্স, দেখো, স্কিন আফটার আ হান্ট, যেমন করে মানুষ কি করে, কোনো হরিণ শিকার করে বা বাঘ শিকার করে তার চামড়াগুলো ঝুলিয়ে রাখতো না দেওয়ালে, মানে একটা প্রমাণ হিসাবে, তারাও তাই করলো। অ্যাট ডে লাইট কেম দ্য ডেন্স, আবার দিন হলে পরে ডেনরা চলে আসলো। অ্যান্ড অল ডে লং ইন দ্য ইন্টারভেলস অফ সিঙ্গিং, স্টোরি টেলিং, স্পিচ মেকিং, হ্যাঁ, মোটামুটি মজা করছে সবাই, গিফট গিভিং, দে রিটার্ন টু ওয়ান্ডার অ্যাট দ্য মাইটি গ্রিফ অফ গ্রেন্ডেল, হ্যাঁ, অ্যান্ড টু রিজয়েস ইন বিয়লফস ভিক্টরি। সবাই মোটামুটি ওয়ান্ডার হয়ে গেল যে কিভাবে সে গ্রেন্ডেলকে ধরছিল এবং কিভাবে বিয়লফ কি হলো, বিজয় লাভ করলো। এবার হলো কি, এখন তো সবাই তো মনে করছে যে মোটামুটি বাঁচা গেল নাকি, হ্যাঁ। এবার হোয়েন নাইট ফলস আ গ্রেট ফিস্ট ইজ স্প্রেড ইন হেরত, আবারও হেরতে একটা বিশাল ভোজের আয়োজন করা হলো। অ্যান্ড দ্য ডেন স্লিপ ওয়ান্স মোর ইন দ্য গ্রেট হল, আবারও সবাই ঘুমালো রাতের বেলায়, যেহেতু এখন আর কোনো ভয় নেই। কিন্তু অ্যাট মিড নাইট কেমস অ্যানাদার মনস্টার, আ হরাইবল হাফ হিউম্যান ক্রিয়েচার, মাদার অফ গ্রিন্ডেল, গ্রিন্ডেলের মা আসলো। রেজিং টু অ্যাভেঞ্জার অফস্প্রিং, তার সন্তানের এই তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য। শি থান্ডার্স অ্যাট দ্য ডোর, দ্য ডেন্স লিপ আপ অ্যান্ড গ্রাস্প দেয়ার ওয়েপন্স, বাট দ্য মনস্টার এন্টার, সিজেস, দেখো, এসিয়ার হু ইজ ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য কিং, তাহলে কিংয়ের যে অ্যাডভাইজার বা ফ্রেন্ড ছিল তাকে ধরলো। অ্যান্ড রাশেস অ্যাওয়ে উইথ হিম ওভার দ্য ফেন্স, আবার সে সমুদ্রের মধ্যে চলে গেল। আবারও সেই শুরু হলো, দ্য ওল্ড সিনস অফ সরো আর রিভিউড ইন দ্য মর্নিং, বাট বিয়ল্ফ সেজ সিম্পলি, কিন্তু বিয়ল্ফ বলল, সরো নট ওয়াইজ মেন, দুঃখ করো না সবাই, ইট ইজ বেটার ফর ইস দ্যাট হিজ ফ্রেন্ড হি অ্যাভেন্স দ্যান দ্যাট হি মর্ন মাচ, হ্যাঁ, দেখো কি, মর্ন করার থেকে বরং বন্ধুর হত্যার প্রতিশোধ নেওয়াটাই আমাদের জন্য এখন জরুরি। ইচ অফ আস শ্যাল, তাই তো, দ্য এন্ড অ্যাওয়েট অফ ওয়ার্ল্ডলি লাইফ, আমাদের সবাইকে তো মারা যেতেই হবে একদিন না একদিন, নাকি। এবং লেট হিম হু মে গেইন অনার এর ডেথ, বরং পৃথিবীতে আমাদের মৃত্যুর আগে সম্মানটাকেই গ্রহণ করা উচিত। তো দেখো, ওরা কিসের গুরুত্ব দিচ্ছ, মানে সম্মান না মৃত্যু, কোনটা, জীবন কোনটার বেশি গুরুত্ব তারা মনে করেছে? সম্মান। তো হ্যাঁ, এখানে এরকম ভ্যালু বা এরকম বিষয় দেখানো হয়েছে। ওকে, তো তিনি সবাইকে বললেন যে এবারও আমরা তাকে রক্ষা করবো না, মানে তাকে আমরা বাঁচাবো না, তাকে আমরা মেরে ফেলবো। দেন হি গার্ডস হিমসেলফ ফর দ্য নিউ ফাইট অ্যান্ড ফলোজ দ্য ট্র্যাক অফ দ্য সেকেন্ড এনিমি অ্যাক্রস দ্য ফেন্স। হিয়ার ইজ রথগার্ডস ডেসক্রিপশন অফ দ্য প্লেস হোয়ার লিভস দ্য মনস্টার, মানে সে জানতে চাইলো, বিয়ল্প এবার ওর ভিতরেই যাবে, এবার সে ওই সমুদ্রের নিচে গিয়ে ধরবে, তাই সে জানতে চাইলো রোজগারের কাছ থেকে যে এই মানে এই মনস্টারের বাসাটা কেমন। তো মনস্টারের বাসাটা কেমন সে এখানে বর্ণনা করলো, বিশাল বর্ণনা। যাও, বিয়ল প্লাংস ইন্টু দ্য হরাইবল প্লেস, মোটামুটি বিয়ল্পের তো একটা মানে একজন সুইমার হিসাবে তো বিশাল দক্ষতা আছে, সে চলে গেল। হোয়াইল হিজ কম্প্যানিয়ন ওয়েট ফর হিম অন দ্য শোর, ওদিকে তার কম্প্যানিয়নরা সমুদ্র সৈকতে অপেক্ষা করতে থাকলো। ফর আ লং টাইম হি সিংস থ্রু দ্য ফ্লাড, মানে কি, সে ডুব দিয়ে চলে গেল একদম নিচে। অ্যাজ হি রিচেস বটম, গ্রিন্ডেলস মাদার রাশেস আউট আপন হিম অ্যান্ড ড্র্যাগস হিম ইনটু আ কেভ, তাই তো, তার মা মানে গ্রিন্ডেলের মা তাকে করলো কি, টেনে হিস্ট্রে তাকে নিয়ে গেল একটা কেভের ভিতর। হোয়ার সি মনস্টার সোয়ার্ম অ্যাট হিম, যেখানে আরো অসংখ্য মনস্টার তার দিকে একদম উড়ে চলে আসলো, ভেসে চলে আসলো। ফ্রম বিহাইন্ড অ্যান্ড ন্যাশ ইজ আর্মার উইথ দিয়ার টাস্ক, টাস্ক মানে কি, ওই যে দাঁত, তাদের দাঁত দিয়ে কামড়াতে শুরু করলো তার আর্মরটা, যুদ্ধ পোশাকটা। দ্য এজ অফ হিজ শোর্ড ইজ টার্ন উইথ দ্য মাইটি ব্লো হি ডিলস দ্য মেরি উইফ, বাট ইট হার্মস নট দ্য মনস্টার, কিন্তু মনস্টারদের কি ক্ষতি হবে, অস্ত্র দিয়ে কি আঘাত করলে কোনো ক্ষতি হবে বলো? তাই বলছে, কাস্টিং দ্য ওয়েপন অ্যাসাইড, সে ওয়েপনটা রেখে করলো কি, হি গ্রিপস হার অ্যান্ড ট্রাইস টু হার্ল হার ডাউন, তার সেই তাকেও ধরলো, হাত দিয়ে ধরে তাকে আসার মারতে শুরু করলো, হ্যাঁ। অ্যান্ড হোয়াইল হার ক্লজ অ্যান্ড টিথ ক্ল্যাশ আপন হিজ কর্সলেট বাট ক্যান নট পেনিট্রেট দ্য স্টিল রিংস, মানে সেও তার মানে হাত দাঁত দিয়ে তাকে আঘাত করা শুরু করলো, তার বডিতে কামড় দেওয়া শুরু করলো, কিন্তু তার যে স্টিল রিংস বডি, সেটাকে তার দাঁতগুলো পেনিট্রেট করতে পারে, ঢুকলো না আর কি। শি থ্রোজ হার বাল্ক আপন হিম, ক্রাশেস হিম ডাউন, ড্রজ আ শর্ট শোর্ড অ্যান্ড প্লাং ইট অ্যাট হিম, তারও নিজস্ব ছোট ছোট শোর্ড ছিল, সেগুলো তার দিকে আঘাত করতে শুরু করলো। বাট এগেইন হি স্প্লেন্ডিড, দেখো, বাইরাইন সেভস হিম, তার যে কৌশল তাকে বাঁচালো। হি ইজ ওয়ারিড নাও, সে অনেক ক্লান্ত হয়ে গেছেন, অপ্রেস। সাডেনলি অ্যাজ হিজ আইজ সুইপস দ্য কেভ হি ক্যাচেস সাইট অফ আ ম্যাজিক শোর্ড, হঠাৎ করে যখন সে কেভের চারিদিকে তাকাচ্ছিল, সে একটা ম্যাজিক শোর্ড দেখতে পেল, হ্যাঁ, মেড বাই দ্য জায়ান্টস লং অ্যাগো, যেটা এই জায়ান্টরা বানিয়েছে অনেক দিন আগে। টু হেভি ফর ওয়ারিয়ার্স টু ওয়েল্ড, যেটা কোনো ওয়ারিয়ারের পক্ষে তোলা সম্ভব না, এত ভারী। স্ট্রাগলিং আপ হি সিজ দ্য ওয়েপন, কিন্তু খুব কষ্ট করে
সে অস্ত্রটা নিল, হোয়ারস ইট, সেটাকে ঘোরালো, অ্যান্ড ব্রিংস ডাউন আ ক্র্যাশিং ব্লো আপন দ্য মনস্টার নেক, ঘুরিয়ে মোটামুটি একদম মনস্টারের ঘাড়ে মারলো নাকি। ইট স্ম্যাশেস থ্রু দ্য রিং বোনস, দ্য মেরুই ফলস অ্যান্ড দ্য ফাইট ইজ ওন। তাই তো, মেরুই কে, মেরুইটাকে গ্রিন্ডেল, এটা কি গ্রেন্ডেলের মা? হ্যাঁ গ্রিন্ডেলসের মা, তাই তো, তার ঘাড়ের উপরে পড়লো আর কি হয়ে গেল, যুদ্ধে বিয়ল জিতে গেল। সে মারা গেল। হ্যাঁ জিতে গেল। দ্য কেভ ইজ ফুল অফ ট্রেজার্স, আর কেভেও রয়েছে অসংখ্য সম্পদ, বাট বিয়ল্ফ হিটস দেম নট, কিন্তু তার সম্পদের প্রয়োজন নেই। ফর নিয়ার হিম লাইজ গ্রেন্ডেল, দেখলো কি গ্রেন্ডেলের বডি পড়ে আছে, ডেড ফ্রম দ্য ওন্ড রিসিভ দ্য প্রিভিয়াস নাইট। এগেইন বিয়ল্ফ সুইংস দ্য গ্রেট সোর্ড অ্যান্ড কিলস অফ হিজ এনিমিস হেড, সে এবার বিয়ল্ফ মানে গ্রেন্ডেলের হেডটা কেটে নিল। অ্যান্ড লু অ্যাজ দ্য ভেনোমাস ব্লাড টাচেস দ্য শর্ট ব্লেড, দ্য স্টিল মেল্টস লাইক আইস, আর যেই শোর্টটা তে রক্ত লেগে গেল, অমনি শোর্টের স্টিলটা বরফের মতো পুরো গলে গেল বিফোর দ্য ফায়ার। অ্যান্ড অনলি দ্য হিল্ট ইজ লেফট ইন বিয়লফস হ্যান্ড, শুধু হাতে সে হাতলটা আছে। টেকিং দ্য হিল্ট অ্যান্ড দ্য হেড, তখন সে করলো কি, ওই যে গ্রিন্ডেলের মাথা আর ওই তরবারির, তাই তো, শোর্ডের যে হাতল সেটা নিয়েই সে ফিরে আসলো। দ্য হিরো এন্টার্স দ্য ওশান অ্যান্ড মাউন্টস আপ টু দ্য শোর। অনলি হিজ ওন ফেইথফুল ব্যান্ড ওয়ার ওয়েটিং দেয়ার, শুধু কি করছে, তার সেই দল, তার সেই সাহায্যকারীরা দেখেন দাঁড়িয়ে আছে। ফর দ্য ডেন্স সিং দ্য ওশান বাবল উইথ ফ্রেশ ব্লাড, তারা সেখানে দাঁড়িয়ে দেখতেছে কি, যে ফ্রেশ ব্লাড বাবল হয়ে উঠতেছে। থট ইট ওয়াজ অল ওভার উইথ দ্য হিরো, সবাই ভাবছে হয়তো বিয়ল্প মারা গেছে, এবং তারা কি করছে, হ্যাড গন হোম, তারা হয়তো বিয়ল্পকে ছেড়ে চলেই গেছে। অ্যান্ড দেয়ার দে ওয়ার মর্নিং ইন হেরত, তারা সেই হেরোতে গিয়ে মর্নিং করছে যে বিয়ল্প নাই। কিন্তু হোয়েন বিয়ল্প রিটার্ন উইথ দ্য মনস্টার হেড অফ গ্রেন্ডেল ক্যারিড অন আ স্পেয়ার শ্যাফট বাই দ্য 4 অফ হিজ স্টাউট ফলোয়ার্স, হ্যাঁ, তাহলে 4 জন ফলোয়ার সহ গ্রেন্ডেলের মাথা নিয়ে যখন বিয়ল্প হেরোতে প্রবেশ করলো, তখন সবাই খুশি হলো নাকি। ওকে, ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য পোয়েম দেয়ার ইজ অ্যানাদার গ্রেট ফাইট, বিয়ল্প ইজ নাও ওল্ড ম্যান, তারপর অনেক দিন চলে গেল, বিয়ল্প ওল্ড হয়ে গেল। হি হ্যাজ রেইনড ফর 50 ইয়ার্স, beloved by all his people, he has overcome every enemy but one, একটা এনিমি বাদে সব এনিমিকে সে ওভারকাম করতে পেরেছিল, কিন্তু একটা এনিমি ছিল, সেটা হচ্ছে ফায়ার ড্রাগন, কিপিং ওয়াচ ওভার অ্যান এনরমাস ট্রেজার হিডেন অ্যামং দ্য মাউন্টেন্স, হ্যাঁ, মাউন্টেন গভীরে একটা গুহাতে অসংখ্য ট্রেজারকে পাহারা দিচ্ছিল, এমন একটা ড্রাগনের কাছে সে পরাজিত হয়। ওয়ান ডে আ ওয়ান্ডারার স্টাম্বলস আপন দ্য এনচ্যান্টেড ক্যাভ অ্যান্ড এন্টারিং টেক্স আ জুয়েল কাপ হোয়াইল দ্য ফায়ার ড্রেক স্লিপস হেভিলি, মানে ওই যে মনস্টার ফায়ার ড্রেক একদিন ঘুমাচ্ছিল, আর একজন পথিক করলো কি, ওই কেবের ভিতর ঢুকে গেছিল, সে কি করলো, ওখান থেকে একটা জুয়েলড কাপ, হ্যাঁ, একটা রত্ন খচিত একটা কাপ সে চুরি করে নিয়ে আসছিল। এইখানে হলো কি, রেগে গেল এবার ওই সেই ড্রাগনটা, হ্যাঁ। দ্যাট সেম নাইট দ্য ড্রাগন ইন এ ফ্রাইটফুল রেজ ব্লেন্স ফর ফায়ার অ্যান্ড স্মোক, যেহেতু এটা ফায়ার ড্রাগন, সে মুখ দিয়ে ফায়ার এবং স্মোক বার করলো। রাশেস ডাউন আপন দ্য নিয়ারেস্ট ভিলেজ, আশেপাশের গ্রামের দিকে ছুটে গেল, লিভিং আ ট্রেল অফ ডেথ অ্যান্ড টেরর বিহাইন্ড হিম, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু দেখা গেল, ঠিক আছে। এগেইন বিয়ল্প গোজ ফোর্থ টু চ্যাম্পিয়ন হিজ পিপল, আবারও সে তার লোকজনকে জয় মানে কি রক্ষা করার জন্য আবারও সে বেরিয়ে পড়লো। অ্যাজ হি অ্যাপ্রোচেস দ্য ড্রাগনস কেভ হি হ্যাজ আপ, দেখো প্রেজেন্টিমেন্ট দ্যাট ডেথ লার্কস উইদিন, যখন সে ড্রাগনের কেভের কাছে যাচ্ছিল, তখন সে বুঝতে পেরেছিল যে তার দিন হয়তো শেষ, হ্যাঁ, সে বুঝে, প্রেজেন্টিমেন্ট মানে কি, এটা মানে অনুমান করতে পারা যে ডেথ লার্কস উইদিন, যে হয়তো কেভের ভিতরে মৃত্যু হয়তো তার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, কি হলো দেখো, দেয়ার ইজ আ ফ্ল্যাশ অফ ইলুমিনেশন লাইক দ্যাট হুইচ কামস টু আ ড্রাইং ম্যান ইন হুইচ হিজ মাইন্ড রাশ, দেখো, রানস ব্যাক ওভার হিজ লং লাইফ অ্যান্ড সিজ সামথিং অফ প্রোফাউন্ড মিনিং ইন দ্য ইটার্নাল সরো মুভিং সাইড বাই সাইড উইথ মিনিংফুল, মানে ম্যাগনিফিসেন্ট কারেজ, মানে সে বুঝতে পেরেছে মৃত্যু তার আশেপাশে আছে, তারপরে সে কারেজ নিয়ে ছুটে চললো। দেন ফলোস দ্য ফাইট উইথ দ্য ফায়ার ড্র্যাগ, তারপর সে যুদ্ধ করলো, ইন হুইচ বিয়ল্প র্যাপড ইন ফায়ার অ্যান্ড স্মোক, ওই সে ড্রাগনের মুখ থেকে আসা ফায়ার এবং স্মোকে মানে আক্রান্ত হয়ে, ইজ হেল্পড বাই দ্য হিরোইজম অফ, দেখো, উইগল্যাফ ওয়ান অফ হিজ কম্প্যানিয়ন্স, কি করলো সে মোটামুটি একটু যুদ্ধে জিতলো, কিন্তু দ্য ড্রাগন ইজ স্লেইন, ড্রাগনটাকে হত্যা করলো, বাট দ্য ফায়ার হ্যাজ এন্টার্ড বিয়ল্পস লাং, কিন্তু ওই যে আগুন, ওই যে স্মোক তার লাংয়ের ভিতর ঢুকে গেছিল। হি নোজ দ্যাট ওয়ার্ড ইজ অ্যাট হ্যান্ড, ওয়ার্ড মানে কি বলো, ভাগ্য। ভাগ্য, তাই তো, ফেট, সে ভাবলো কাছাকাছি চলে এসেছে। দিস ইজ হিজ থট হোয়াইল উইগল্যাফ রিমুভস হিজ ব্যাটার্ড রমার, হ্যাঁ, তাই বলছে ওয়ান ডিপ রিগ্রেট আই হ্যাভ, বলছে একটা রিগ্রেট আমার এখনো আছে, দ্যাট টু আ সান আই মে নট গিভ দ্য আর্মর আই হ্যাভ অন, হ্যাঁ, যে আমি আমার সন্তানকে আমার এই আর্মরটা দিয়ে যেতে পারছি না, টু বেয়ার ইট আফটার মি, যে আমার পরে সে
গ্রহণ করবে, মানে তার সন্তানের কাছে সে রাজত্ব দিয়ে যেতে পারছে না, এটাই তার একমাত্র দুঃখ, মানে সে মারা গেল আর কি। হি সেন্ডস উইগলফ ইনটু দ্য ফায়ার ড্রাগস কেভ হু ফাইন্ডস ইট ফিল্ড উইথ রেয়ার ট্রেজার। সে গিয়ে দেখলো কি অসংখ্য ট্রেজার আছে, অ্যান্ড মোস্ট ওয়ান্ডারফুল অফ অল আ গোল্ডেন ব্যানার, দেখো ফ্রম হুইচ লাইট প্রসিডস অ্যান্ড ইলুমিনেটস অল দ্য ডার্কনেস। সেখানে একটা ব্যানার আছে যেখান থেকে লাইট বের হচ্ছে এবং পুরো অন্ধকার জগৎকে আলোকিত করে দিচ্ছে। তো যাক, বাট উইগলফ কেয়ার্স লিটিল ফর দ্য ট্রেজার, কিন্তু ট্রেজার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দেখো এখানে কিন্তু মানুষের লোভ নাই, একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ, যেখানে হিরোইজম, তারপর হচ্ছে তাদের লর্ডের প্রতি বা লিডারের প্রতি একটা সম্মাননা, লয়্যালটি, এগুলোই তাদের মূল জিনিস। দেখো হিজ মাইন্ড ইজ ফুল অফ হিজ ডাইং চিপ, সে তার চিপের কথা মনে করছে। হি ফিলস হিজ হ্যান্ডস উইথ কস্টলি অর্নামেন্টস অ্যান্ড হারিস টু থ্রো দেম অ্যাট হিজ হিরোজ ফিট, কিছু অর্নামেন্ট নিয়ে সে তার হিরোর ফিটের কাছে ফেললো। দ্য ওল্ড ম্যান লুকস উইথ সরো অ্যাট দ্য গোল্ড থ্যাঙ্কস টু দ্য লর্ড অফ অল দ্যাট বাই ডেথ হি হ্যাজ গেইনড মোর রিচেস ফর হিজ পিপল। হ্যাঁ, যে মৃত্যুর মাধ্যম দিয়ে সে হয়তো অনেক রিচেস পেয়ে গেছে, ধন পেয়ে গেছে। অ্যান্ড টেলস হিজ ফেইথফুল দেন হাউ হিজ বডি শ্যাল বি বার্ন অন দ্য হোয়েলনেস অর হেডল্যান্ড, মানে তিনি বলে গেলেন যে আমি মারা যাওয়ার পর কিভাবে আমার বডিকে তোমরা সৎকার করবা। দেখো মাই লাইফ ইজ ওয়েল পেড ফর দিস হোল্ড অ্যান্ড নাও কেয়ার ফর দ্য পিপলস নিড, যে এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আমি তো এখন মারা যাব, দয়া করে আমার জনগণের সেবা করো। এরকম নেতা কি এখন আছে আমাদের, বলো? যারা সম্পদ পাইলে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে না। বিয়ল্ফ ওয়াজ স্টিল লিভিং হোয়েন উইগলফ সেন্ট আ মেসেঞ্জার হারিলি টু হিজ পিপল, হোয়েন দে কেম দে ফাউন্ড হিম ডেড, যখন আসলো তখন বিয়ল্ফ মারা গেছে। হ্যাঁ, অ্যান্ড দ্য হিউজ ড্রাগন ডেড অন দ্য স্যান্ড বিসাইড হিম, আর বিশাল ড্রাগন যেটা ফায়ার ড্র্যাগ, হ্যাঁ, সেখানে পড়ে আছে মাটির বালির উপরে। এই হচ্ছে গল্পটা। হ্যাঁ, তো দেখো বলছে ওয়ান ইজ টেম্পার্ড টু লিঙ্গার ওভার দ্য ডিটেলস অফ ম্যাগনিফিসেন্ট এন্ডিং দ্য আনসেলফিশ হিরোইজম অফ, এখানে তাহলে দেখানো হলো কি আনসেলফিশ হিরোইজম অফ বিয়ল্ফ, দ্য গ্রেট প্রোটোটাইপ অফ কিং আলফ্রেড। তাহলে বিয়ল্ফ আসলে এই কিং আলফ্রেডেরই একটা প্রোটোটাইপ বা একটা মানে কি বলবো ফিগার। দ্য জেনারাস গ্রিপ অফ হিজ পিপল ইগনোরিং গোল্ড অ্যান্ড জুয়েল ইন দ্য থট অফ গ্রেটার ট্রেজার দে হ্যাড লস্ট। হ্যাঁ, যেসব জুয়েল টুয়েলের কোনো মূল্য নাই। দ্য মেমোরিয়াল মাউন্ড অন দ্য লো ক্লিফ, সেখানে তারা একটা লো ক্লিপে একটা বিশাল কবর বানালো। হুইচ উড কজ এভরি রিটার্নিং মাইনার টু স্টিয়ার আ স্ট্রেট কোর্স টু হার, মানে এখানে দেখানো হচ্ছে যে সবাই এখানে আসবে, এসে দেখবে যে আমাদের বিয়ল্ফ আমাদের জন্য জীবন শহীদ করেছে, তাই না? তাই জন্য বলছে দেখো বাট দ্য এপিক ইজ গ্রেট এনাফ অ্যান্ড সিম্পল এনাফ টু স্পিক ফর ইটসেলফ, মানে এত গ্রেট এবং এত সিম্পল যেটা সহজে বলে শেষ করা যাবে না। সার্চ দ্য লিটারেচার্স অফ দ্য ওয়ার্ল্ড, বলছে কি আমাদেরকে বলতেছে যে এখন তুমি লিটারেচার খুঁজে দেখো যে এরকমটা হবে না। You will find no other such picture of brave men's death. Concerning the history of Beowulf, a whole library has been written. শুধু বিয়ল্ফের উপর ভিত্তি করেই একটা লাইব্রেরি পুরো লেখা হয়ে যাবে। And scholars still differ too radically for us to express a positive judgment. যাই হোক, এটা নিয়ে আমাদের কথা না। তাহলে এই হলো মোটামুটি আমাদের বিয়ল্ফের গল্পটা। কি কথা বোঝা গেল? জি স্যার। এখানে বিয়ল্ফ নিয়ে একটু বলা আছে। এই তাছাড়া গল্প কাহিনীটা এরকম। এছাড়া আরো কিছু গল্প আছে, কবিতা আছে, আমরা এখান থেকে কিছু কবিতার নাম একটু দেখবো। তোমরা একটু কবিতার নামগুলো একটু 2-4টা লাইন করে পড়ে নেবে। দেখো এটা হচ্ছে উইথ সিথ, দ্য পোয়েম উইথ সিথ, দ্য ওয়াইড গোয়ার অর ওয়ান্ডারার, ওই যে দ্য ওয়ান্ডারার, হ্যাঁ, ইজ ইন পার্ট অ্যাট লিস্ট প্রবাবলি দ্য ওল্ডেস্ট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, এটাও আমাদের ল্যাঙ্গুয়েজে একটা ওল্ডেস্ট পোয়েম। এগুলো নিয়ে আমাদের কাহিনী পড়তে যাচ্ছি না, আমি জাস্ট একটু নামগুলো বলে যাচ্ছি, তোমরা নামগুলো খেয়াল করবা। আরটা কি দেখো, ডিওয়ার্স ল্যামেন্ট, নাম হচ্ছে কি ডিওয়ার্স ল্যামেন্ট। In Dewar's Lament we have another picture of the section scoop or minstrel. Scoop or minstrel মানে কবি, not in grand, দেখো glad wandering but in manly sorrow, এখানে আমরা দেখতেছি একটা। তারপর হচ্ছে আরো এই কবি, তারপর হচ্ছে কি সিফারার, যেটা আমরা নামটা জেনেছি, দ্য ওয়ান্ডারফুল পোয়েম অফ সিফারার। তারপর হচ্ছে কি আরেকটা আছে, বলো, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ অ্যান্ড, দেখো ওয়াল্ডেরার, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ অ্যান্ড ওয়াল্ডেরার। এই নামগুলো একটু দেখে নিবা, এত গল্প টল্প পড়ার দরকার নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের রাইটিং গুলো, ঠিক আছে স্যার? শুধু এই যে এই না ইয়ে করা বোল্ড করা এই নামগুলো দেখলে নামগুলো একটু দেখবা, এর ভিতরের কাহিনী পড়ার দরকার নেই। যেটা অ্যাংলো মানে যেটা পড়ার দরকার সেটা আমি পড়িয়ে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের কি জানো বললাম, বিয়ল্ফ। এইবার এখানে হচ্ছে অ্যাংলো সেকশন লাইফটা কেমন ছিল সেটা বর্ণনা করা আছে। অলরেডি আমরা মোটামুটি পড়েছি অ্যাংলো সেকশনের নামটা কিভাবে আসলো সেটা আমরা পড়েছি, ঠিক আছে। তবে এখানে আমাদের আরো কিছু একটু পড়তে হবে। আগামী ক্লাসে আমরা এখান থেকে তো তাদের নামকরণটা কিভাবে হলো, তাদের জীবনযাত্রা কেমন ছিল, কারা কোন পেশার ছিল, হ্যাঁ, তাদের ইনার লাইফ কেমন ছিল, এই জায়গাগুলো আমাদেরকে আরেকটু পড়তে হবে।
দেখো এখানে আওয়ার ফার্স্ট স্পিচ কিভাবে আসলো, মানে এই কবিতাগুলো, এই কাহিনীগুলো আবার একটু এখানে বর্ণনা করা হয়েছে, একদম পুরো লাইন বাই লাইন না, কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে যেখান থেকে আমরা একটু দেখব। তো এইখানে আমি তোমাদের একটু দিই এই শীটটায়, হ্যাঁ, স্টোরি ইন ব্রিফ, যেটা আমি আবার দিয়েছি এখানে, তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। ব্যাটল বিটুইন, এই দেখো, বিওল্ফ অ্যান্ড গ্রেন্ডেলস মাদার অ্যান্ড সেকেন্ড ব্যাটল, তারপর হচ্ছে বিওল্ফ রিটার্ন অ্যান্ড রাইজ টু কিংশিপ, দ্য ড্রাগনস রথ, বিওল্ফ ফাইনাল ব্যাটল অ্যান্ড ডেথ, এটা মৃত্যু। সোশ্যাল লাইফ অন অ্যাংলো স্যাক্সন, যেটা আমরা লাইফটা আগামী দিনে একটু পড়বো, ওটা দিয়ে পড়ার পর এটা পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, মোটামুটি এখান থেকে যে যা হওয়ার। যেগুলো পড়িয়ে দিচ্ছি একটু রিডিং টিডিং দিচ্ছ তো, বলো। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখছি, যেহেতু ফার্স্ট ইয়ারের একটু ক্লাস আছে। তো যেগুলো দিয়ে দিলাম এগুলো একটু পড়ে নিবা, শিটগুলো একটু ভালো করে পড়বা সবাই। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।